Copyright disclaimer under Section 107 of the Copyright Act 1976. Allowance is made for fair use for purposes such as criticism, comment, news reporting, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational, or personal use tips the balance in favor of fair use. ভারত মহাসাগরের মাঝখানে ছোট্ট একটা দ্বীপ। সেই দ্বীপের কোনো নাম নেই। চারিদিকে শুধু ভয়ঙ্কর জঙ্গল, বিষধর সাপ আর কিছু হিংস্র নরখাদকের বাস। দ্বীপের ঠিক মাঝখানে একটা ঘুমন্ত আগ্নেয়গিরি আছে। পৃথিবীতে কেউ এখনো এই দ্বীপের সন্ধান পায়নি। বছরের বেশিরভাগ সময় এই দ্বীপ জলের তলায় ডুবে থাকে, আর যেদিন এই দ্বীপ জলের ওপরে জেগে ওঠে সেদিন সমুদ্রের জল বিনা কারণেই ফুলে ফেঁপে ওঠে। আকাশে কালো মেঘের ঘন ঘটা দেখা যায়। আজও তেমন করেই সমুদ্রের জল ফুলে ফেঁপে উঠেছিল। আকাশে ঘন ঘন বিদ্যুতের রেখা দেখা যাচ্ছিল, কিন্তু তার সাথে আরও একটা অঘটন দেখা দিল। সেই ঘুমন্ত আগ্নেয়গিরি টকটকে লাল হয়ে গেছে। তবে কি এতকাল বাদে ওই আগ্নেয়গিরি জেগে উঠেছে নাকি? এমন সময় আগ্নেয়গিরির ভেতর থেকে যেন শোনা গেল কার একটা কণ্ঠস্বর। আশেপাশে এখানে কোনো জনপ্রাণী নেই, থাকলে হয়তো সেই কণ্ঠস্বর শুনেই শেষ হয়ে যেত। এতটাই ভয়ঙ্কর সেই গলার স্বর। আসছে আসছে, সে আসার সময় হয়ে এসেছে। আসুক আসুক, তাতে কোনো ক্ষতি নেই। অনেক দিন ভালো করে লড়াই করা হয়নি। কিন্তু তার আগে যে আমাকে প্রস্তুত হতে হবে। যুগের পর যুগ ধরে পৃথিবীর গোপন স্থানে লুকিয়ে রাখা আছে তার জন্য অমোঘ অস্ত্র। না 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 না, কিছুতেই তাকে সেই অস্ত্র নিতে দেব না আমি। সে অস্ত্র হবে শুধু আমার, শুধু আমার। আমি হব এই পৃথিবীর সবচেয়ে শক্তিশালী পুরুষ। কলি পুরুষ। কলি পুরুষ। এই কলি যুগের শেষ কখনো হবে না, কখনোই হবে না। কালী পুরুষের সেই চিৎকারের সাথে সাথে কয়েকটা আগুনের গোলা ছিটকে এসে পড়ল পৃথিবীর বিভিন্ন কোণায়। আগ্নেয়গিরির দেওয়াল থেকে লাল লাভা গলে গলে পড়ছে। সেই লাভা গড়িয়ে গড়িয়ে জমা হলো দেওয়ালের 5 দিকে। 5 জন মানুষের ছবি ফুটে উঠল সেখানে। তাদের দেখা মাত্র চিৎকার করে উঠলেন কালী পুরুষ। তোমরা আমার একান্ত অনুগত ভৃত্য। তোমরা আনবে আমার জন্য সেই 5টা অমোঘ অস্ত্র। আমি হব এই পৃথিবীর রাজা, ভগবান। কলিযুগ, একমাত্র কলিযুগ থেকেই যাবে এই পৃথিবীতে। আর কোনো যুগ আসবে না। যাও, যেভাবে পারো ছলে বলে কৌশলে ওই 5টা অস্ত্র নিয়ে এসো। যাও যাও। না, আমি বুঝতে পারছি না এটাকে পান্তুয়া না বলে আমি রাঙালুর পিঠে কেন বলবো? খলপোঁতা গ্রামের এককালের জমিদার বাড়িতে বসে কথা হচ্ছিল।
অবশ্য এখন এটা নামেই জমিদার বাড়ি। পেছনের দিকের বেশিরভাগটাই ঝুলে পড়ে গেছে। সামনের দিকে কয়েকটা ঘরকে কোনো মতে ঠেকনা ঠুকনো দিয়ে দাঁড় করানো হয়েছে। দূর থেকে দেখলে কেমন যেন ভূতের বাড়ির মতন দেখতে লাগে। বাড়ির ঠিক পাশের বট গাছখানার বয়স এই বাড়িরই সমান, তবে সে বেশ দিব্যি আছে। বটের ঝুড়িগুলো বাড়ির গালে বুড়ো দাদুর দাড়ির মতো ঝুলছে। কস্তুরী নারায়ণ মজুমদার আর তার স্ত্রী গোদাবরী দেবী এখনো থাকেন এখানে। এরাই সম্ভবত এই বাড়ির শেষ বাসিন্দা। বাড়িটাও যেন অপেক্ষা করছে এদের দুজনের জন্যই। এরা দুজন চোখ বুঝলেই বাড়িখানাও হয়তো হুড়মুড় করে ভেঙে পড়বে। প্রহ্লাদ আর দময়ন্তী দুই ভাই বোন এবারে শীতের ছুটিতে এসেছে নিজেদের দেশের বাড়িতে দাদু ঠাকুমার কাছে। গোদাবরী দেবী এক অর্থে ভুলতে বসেছিলেন যে তিনি এককালে বেশ ভালোই রান্নাবান্না করতেন। তার পিঠে তো একসময় জগৎ বিখ্যাত ছিল। একসময় তিনি একা হাতেই হাঁড়ি হাঁড়ি পিঠে বানাতেন। এখন এই নাতি নাতনিরা আসায় আবার নতুন করে সব গুছিয়ে নিয়ে বসেছেন। তাও যা যা চেয়েছিলেন তার কিছুই বানিয়ে উঠতে পারেননি। ওই কয়েকটা পাটিসাপটা, সরু চাকলি আর রাঙা আলুর পিঠে দেখতে অনেকটা পান্তুয়ার মতোই হয়, তবে তেমন করে বানালে খেতে ছানা ভাজার মিষ্টির চেয়েও খাসা হয়। অন্তত প্রহ্লাদ তো প্রথমটায় কিছুতেই বিশ্বাস করতে চাইছিল না যে এটাই ছানা নেই। তারপর গোদাবরী দেবী যখন প্রহ্লাদের মাথায় হাত বুলিয়ে বললেন, বেশ বেশ, বিশ্বাস করতে হবে না। আজ বিকেলে না হয় তোর চোখের সামনে আবার বানাবো। ওই তোরা কি সব রিল বানাস, তাই বানাস ক্ষণ, তখন তো বিশ্বাস হবে। হ্যাঁ, আরে কি মুশকিল, বিকেলে আবার খাওয়া দাওয়া হবে নাকি? তাহলে তো ওদেরকে আর পাওয়াই যাবে না। এই তো মাত্র 3 দিনের জন্য এসেছে, তার মধ্যে তুমি যদি খালি একবার মোচার ঘন্ট, একবার চিতলের মুইঠা আর একবার এই রাঙা আলুর পিঠে এসবই করে যাও, তাহলে আমি ওদের গ্রামখানা দেখাবো কখন? হ্যাঁ, আমি তো পুরোহিত মশাইকে বলে রেখেছি সন্ধ্যাবেলা আরতির সময় ওদের নিয়ে যাব ওখানে। আজকের আরতি ওরা করবে। আমাদের 350 বছরের পুরনো মন্দির, আর কতদিন আছে তার ঠিক নেই, সারানোর ক্ষমতাও নেই। ওই নিজের মতো করে যতদিন আছে ততদিনই আছে। তা এ বাড়ির ছেলেমেয়েরা একবার দেখবে না এ বাড়ির কুলদেবতা শ্রী গোপীবল্লভকে? তাহলে দাদা কি করবি ভেবে দেখলি? রাঙালুর পিঠে নাকি গোপী বল্লভের মন্দির? কার ভিউজ বেশি হবে বলে মনে হচ্ছে? দুটোই। এখানে এসেছি এই 3 দিন সব কিছু রিল বানিয়ে একেবারে ফাটিয়ে দেবো। হ্যাঁ, একদম 3 মাসের কন্টেন্ট নিয়ে বাড়ি যাব। রাঙা আলুর পিঠে হবে না ভেবেই হয়তো গোদাবরী দেবী একটু মনমরা হয়ে গিয়েছিলেন। প্রহ্লাদ আদর করে ঠাম্মার গলা জড়িয়ে ধরে বলল, আরে নো চিন্তা, হাম কাল খায়েঙ্গে রাঙা আলুর পিঠে। আজকে বিকেলে না হয় গ্রামটা একটু ঘুরে দেখি, সন্ধ্যাবেলায় আরতি সেরে বাড়ি আসবো, তারপর জমিয়ে ডিনার। আচ্ছা ঠাম্মা, রাতে কি খাবো? এই বুড়োটা তো তোদের ছাড়বে না মনে হচ্ছে। এক বেলার মধ্যেই গোটা গ্রামটাকে ঘুরিয়ে আনবে। খিদে পেয়ে যাবে তো। রাতে বরং কড়াইশুটির কচুরি করি, কেমন? কচুরি? এই যে কলকাতায় ফিরে একবার ওয়েটটা চেক করে নিস। 3 দিনে মনে হয় 30 কিলো তো বেড়েই যাবে। দাদা মার খাবি কিন্তু। বলেই দময়ন্তী রেগে গিয়ে প্রহ্লাদকে এলোপাথারি কিলচর ঘুষি মারতে শুরু করলো। আরে আরে দেখো দেখিনি কি কাণ্ড, দুটোতে আবার মারপিট করতে লেগে গেল। ওহ, পারি না রে বাবা। কস্তুরী নারায়ণ সত্যি কিছু বুঝে উঠতে পারছিলেন না। বুড়ো বয়সে নিজেদের মতো করে একটা নিস্তরঙ্গ জীবনে অভ্যস্ত হয়ে পড়েছিলেন। হঠাৎ করে এই কাল বৈশাখের ঝড়ে সব যেন লণ্ডভণ্ড হয়ে যাচ্ছে। সারা বিকেলটা কেটে গেল ঘুরে ঘুরে। কিচ্ছু বাদ দিলেন না কস্তুরী নারায়ণ। গ্রামের নদী, বটগাছ, স্কুল, হাট, হাসপাতাল, এমনকি শেষ পর্যন্ত শ্মশানটাও দেখিয়ে আনলেন। ভিডিও করতে করতেই প্রহ্লাদ বলল, কি হচ্ছে দাদু? সব ঠিক আছে তাই বলে শ্মশান?
সে কি গো, এটাই তো আসল জায়গা মানুষের। এটা দেখাবে না তোমার ওই কি বলে যেন ভিউয়ার্সদের? হ্যাঁ, সবই ঠিক ছিল, কিন্তু সন্ধেবেলায় মন্দিরে ঢোকার পরেই এক অঘটন ঘটল। 350 বছরের মন্দির, এত পুরনো কাঠামো যে এখানে আধুনিক ইলেকট্রিসিটির কোনো ব্যবস্থা করা যায়নি। মন্দিরে এখনো সেই পুরনো কায়দায় প্রদীপ জ্বলে। বাইরের সারবাঁধা কুলুঙ্গিগুলো এমনভাবে তৈরি যে সেখানে প্রদীপ জ্বাললে হাজার ঝড় বৃষ্টিতেও তা নিভে যায় না। কিন্তু আজ কি যে হলো, সন্ধেবেলা প্রদীপ জ্বালানো মাত্রই সব প্রদীপ নিভে গেল। ঠিক এই সময় কস্তুরী নারায়ণ মন্দিরে ঢুকলেন নাতি নাতনিকে নিয়ে। অথচ মন্দির অন্ধকার, কারো কোনো সাড়া শব্দ পর্যন্ত নেই। এমনকি প্রহ্লাদ আর দময়ন্তী তার মোবাইল থেকে টর্চ জ্বালাবার চেষ্টা করল, সেটাও জ্বলল না। পুরোহিত মশাই, ও পুরোহিত মশাই, ওফ, আরে কিছুই তো দেখতে পাচ্ছি না পুরোহিত মশাই। কস্তুরী নারায়ণ হন্তদন্ত হয়ে অন্ধকারে হোঁচট খেতে খেতে অনেকবার মন্দিরের এদিক ওদিক ঘোরাঘুরি করলেন। পুরোহিত মশাইয়ের নাম ধরে অনেক ডাকাডাকি করলেন, কিন্তু কোনো লাভ হলো না। অন্ধকারের মধ্যে তিনজন ভ্যাবা চাকা খেয়ে দাঁড়িয়ে রইল। মিনিট করে কেটে গেল এইভাবে। তারপর অদ্ভুতভাবে ওরা দেখল প্রদীপগুলো জ্বলে উঠছে, যেন নিজে থেকেই। এটা কি করে হলো? কস্তুরী নারায়ণ এর উত্তরে কিছু একটা বলবেন ভাবছিলেন, হঠাৎ দময়ন্তী চিৎকার করে ওঠে। সবাই ছুটে এসে দেখে বিগ্রহের সামনেই মন্দিরের পুরোহিত অজ্ঞান হয়ে পড়ে আছেন। অনেক কষ্টে জলটল ছিটিয়ে জ্ঞান ফেরানো হলো তার, কিন্তু পুরোহিত মশাইয়ের ঘোর যেন আর কাটছেই না। কি যেন বলে চলেছেন অপ্রকৃতিস্থের মতো, কিছুই বোঝা যাচ্ছে না ঠিক। বারবার খালি কস্তুরী নারায়ণের হাত ধরে তিনি বলছেন, একটা সাদা ঘোড়া, গোপী বল্লভ, কনের কবচ। পুরোহিত দাদু, আপনি জলটা খেয়ে একটু সুস্থ হয়ে বসুন তো, তারপর না হয় বলবেন কি হয়েছে না হয়েছে। পুরোহিত মশাই ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইলেন প্রহ্লাদের দিকে। কস্তুরী নারায়ণ বললেন, পুরোহিত মশাই, এরাই আমার নাতি নাতনি প্রহ্লাদ আর দময়ন্তী, কলকাতা থেকে এসেছে। এদের কথাই আপনাকে বলেছিলাম। আজ মন্দিরে ঠাকুরের আরতি এদের হাত দিয়েই করাবো ভেবেছিলাম, তা সেই জায়গায় কি যে হলো। তা কি হলো বলুন তো ঠাকুর মশাই? না, আগে জল খেয়ে একটু সুস্থ হন, তারপর না হয় বলবেন। কি বলবো মজুমদার মশাই, জানি না আপনি আমার কথা বিশ্বাস করবেন কি না। সন্ধ্যাবেলা আমি মন্দিরের কুলুঙ্গির সব প্রদীপ জ্বালিয়ে ঠাকুরের অঙ্গরাগ শুরু করব, হঠাৎ দেখলাম সব প্রদীপ নিভে গেল, আর সেই গোপী বল্লভের মূর্তি জ্বল করে উঠল। সে কি আলো, কি বলবো মজুমদার মশাই, আমার যেন চোখ ধাঁধিয়ে উঠেছে। দেখলাম সে মূর্তি থেকে সাদা ঘোড়ায় চেপে একজন সৌম্য পুরুষ বেরিয়ে আসছেন, হাতে তার খোলা তরোয়াল। তিনি বললেন, আমি আসবো খুব শীঘ্রই, কিন্তু এখনো কিছুদিন দেরি আছে। আমার জন্য গোপনে সংরক্ষিত আছে কিছু অস্ত্র এবং কবচ, সেগুলো সংরক্ষণের প্রয়োজন। কলি জেগে উঠেছে, সে নিয়ে নিতে চায় সেই সব অস্ত্র এবং কবচ। আছে কেউ কি আছে যে সেগুলোকে কলির হাত থেকে রক্ষা করতে পারে? এই অবধি বলেই তিনি অদৃশ্য হয়ে গেলেন, আর ওই ভীষণ তেজ ও আলো সহ্য করতে না পেরে আমিও অজ্ঞান হয়ে গেলাম। প্রহ্লাদ আর দময়ন্তী মুখ চাওয়াচাওয়ি করল।
কস্তুরী নারায়ণ বললেন, এমন হঠাৎ করে প্রদীপ নিভে যাওয়ায় আপনি ভয় পেয়ে অজ্ঞান হয়ে গিয়েছিলেন। তারপর বোধহয় স্বপ্ন দেখেছেন। এখন এসব কি আগডুম বাগডুম বলতে শুরু করেছেন বলুন তো? হ্যাঁ, আমরা তো গর্ভগৃহের বাইরেই ছিলাম, কই কিছু তো দেখিনি বা শুনিনি। এসব বলবেন না, বাচ্চারা ভয় পেয়ে যাবে। ঠিক আছে, যা হওয়ার হয়ে গেছে, এখন আরতির ব্যবস্থা করুন। হ্যাঁ, স্বপ্ন দেখলাম? স্বপ্ন এমন জীবন্ত হয়? হয় হয়, অনেক সময় হয়। ব্যাপারটাকে কস্তুরী নারায়ণ একদমই উড়িয়ে দিয়ে পুরোহিত মশাইকে তাড়া দিতে লাগলেন। আরতির সময় হয়ে যাচ্ছে তো। দময়ন্তী তার দাদার কানে কানে বলল, কি ব্যাপার বলতো, সত্যি স্বপ্ন? কিন্তু তাহলে প্রদীপগুলো আপনা আপনি আবার জ্বলে উঠল কি করে? আরে ধুর, ওই বুড়ো পুরুত কি দেখতে কি দেখেছে সেটা নিয়ে তোমরা আবার ভাবতে বসলে। আবার ওই রিলস বানানোর চক্কর বুঝি? না না, ওসবে বেশি পাত্তা দিও না। তখনকার মতো ওরা চুপ করে গেল। পুরোহিত মশাইও আরতির আয়োজনে মন দিলেন। বাড়ি ফেরার পর থেকে দুই ভাই বোনের মোবাইল থেকে চোখ আর সরছিল না। কলি আর কলকি নিয়ে ইন্টারনেটে যা লেখা বা ভিডিও আছে সব গোগ্রাসে গিলে তারা দাদুর কাছে হাজির হলো। প্রহ্লাদ বলল, আসলে আমার এই বোনটা বড্ড পুরাণ পাগল। টিভিতে কেউ একটা ঝিকিমিকি পোশাক পরে হাতে একটা লড়ঝড়ে তরোয়াল নিয়ে দাঁড়িয়ে পড়লেই হলো, অমনি হাঁ করে গিলতে থাকে। তাই যখন থেকে ও শুনেছে ওই কলকি দেবতা পুরোহিত মশাইয়ের কাছে হেল্প চেয়েছে, তখন থেকে শান্তিটার বসতেই পারছে না। দেখছো না, সেই কখন থেকে একটা কচুরি নিয়ে একবার থালার এদিকে রাখছে, আবার কখনো ওদিকে রাখছে। সে তো বুঝতে পারছি, কিন্তু তোমরাই বলো, এসবের কোনো মানে আছে নাকি? কোন অস্ত্র কোথায় লুকানো আছে সেটা আমাদের উদ্ধার করতে হবে। আচ্ছা, মেনে নিলাম এরকম কোনো অস্ত্র সত্যিই আছে। তা কলি কি একটা জাতা ব্যাপার নাকি? সে যদি চায় আমরা আটকাতে পারবো। শোনো, এসব নিয়ে ভেবো না। যার জিনিস রক্ষা করার হলে তিনি নিজেই রক্ষা করবেন। তোমরা তাড়াতাড়ি খেয়ে দিয়ে শুয়ে পড়ো তো দেখি। হ্যাঁ, গ্রামগঞ্জের ব্যাপার, এখানে লোকে তাড়াতাড়ি শোয় আর ব্রাহ্ম মুহূর্তে ওঠে। দাদু তো বলেই খালাস, কিন্তু দুই ভাই বোনের চোখে কি আর ঘুম আসে? চোখ বুঝলেই তারা শুধু দেখতে পায় সাদা ঘোড়ায় চেপে হাতে খোলা তলোয়ার নিয়ে কে যেন ছুটে আসছে। কস্তুরী নারায়ণ ব্যাপারটা উড়িয়ে দিতে চাইলেও উড়িয়ে দিতে পারলেন না। সবে বোধহয় ভোর হয়েছে। কস্তুরী নারায়ণ অভ্যাস মতো গরম জলে নুন ফেলে গার্গল করতে শুরু করেছেন। হঠাৎ দরজায় ধাক্কা। পুরনো দরজা প্রায় ভেঙে পড়ে আর কি। এই সাত সকালে পুরোহিত মশাই এসে হাজির। কস্তুরী নারায়ণ কিছু বলার আগেই পুরোহিত মশাই দু চোখ বিস্ফারিত করে বলতে শুরু করলেন, মজুমদার মশাই, মিথ্যে নয়, সত্যি, একেবারে সত্যি। কাল আবার তিনি স্বপ্নে এসেছিলেন। আবার তিনি আমাকে বললেন, কেউ কি নেই আমার সেই অস্ত্রগুলো রক্ষা করতে পারবে? কেউ কি নেই? মজুমদার মশাই, কিছু একটা করুন। পুরোহিত মশাইয়ের গলার আওয়াজ শুনে প্রহ্লাদ আর দময়ন্তীও ছুটে এসেছিল। দময়ন্তী ছুটে এসে দাদুর গলা জড়িয়ে একেবারে আবদারের সুরে বলল, হ্যাঁ দাদু, কিছু একটা করো। আরে কি মুশকিল, করবো মানেটা কি? কি করবোটা কি? কোন অস্ত্র, সে অস্ত্র কোথায় আছে কিছুই তো বুঝতে পারছি না। তা আমি করবোটা কি? হ্যাঁ, আর কলকি দেব হঠাৎ আমাদের সাহায্য চাইতে যাবেন কেন বলো তো? না না, এসব মনের ভুল, ও শুধুই স্বপ্ন। বাদ দাও তো সব। সব সময় শুধু ভগবান আমাদের সাহায্য করবেন তাই না? যখন যা দরকার একবার আবদার করলেই হলো, তাকে মানতেই হবে, নইলেই কান্না কাটি মনের ঝাল মিটিয়ে যা ইচ্ছা বলা যায় লোকটাকে। আমাদের জন্য তিনি একের পর এক অবতার নেবেন, খেয়ে দে কাজ নেই, ভয়ঙ্কর ভয়ঙ্কর সব ওষুধদের সাথে যুদ্ধ করবেন, আর আমরা যুগের পর যুগ ধরে পায়ের ওপর পা তুলে সেসব কাণ্ড কারখানা নিয়ে নয় গল্প লিখব, আর না হয় সিনেমা বানাবো।
না 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 না, এটা হতে পারে না দাদু, কিছু একটা করতেই হবে। একবার তিনি যখন সাহায্য চেয়েছেন তখন তো কিছু একটা করতেই হবে। বেশ, করো, কি করবে, আমার কি বলার আছে, কিন্তু করবেটা কি? তা ও পুরুত মশাই, বলি কলকিদেব এতবার করে আসছেন, স্বপ্নে দেখা দিচ্ছেন, এর পরের বার তিনি এলে একটু জিজ্ঞাসা করবেন তো ওইসব ভয়ঙ্কর অস্ত্রটস্ত্র কোথায় লুকানো আছে। পুরোহিত মশাই কাঁচুমাচু মুখ করে ফ্যাল ফ্যাল করে চেয়ে রইলেন কস্তুরী নারায়ণের দিকে। আচ্ছা পুরোহিত মশাই, আপনি কোনো বইতে বা পুঁথিতে পড়েননি এসব অস্ত্রের ব্যাপারে? কোথাও কোনো মন্ত্রে এসবের কোনো উল্লেখ নেই? পুরোহিত মশাই উদ্ভ্রান্তের মতো মাথা নাড়লেন, তারপর হঠাৎই আনন্দে চিৎকার করে উঠলেন, হ্যাঁ 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 হ্যাঁ, আছে, একজন আছে, তিনি কিছু জানলেও জানতে পারেন। আমাদের খলপোতা গ্রামের কলেজের ইতিহাসের মাস্টার, ওর বাড়িতে অনেক পুঁথি আছে, প্রচুর পড়াশোনা, সরকার থেকে কিছু পুরস্কারও পেয়েছেন, বিদেশ থেকেও মাঝে মধ্যে ডাক আসে এই কিসব কাগজ পড়ার জন্য। কাগজ? কাগজ? ও আচ্ছা, পেপার। বাবা, এই অজপাড়াঘাতে আবার এরকম লোকও থাকে? না, থাকবে না, সবাই ওই তোমাদের শহরেই থাকবে। শহরে থেকে হয়টা কি শুনি, সবাই তো ওই তোমার মতো রিলস বানায়। হ্যাঁ, তা এরকম একজন আছেন সেটা তো কই বলনি। এদিকে আমাদের খোলপোতা শ্মশানও দেখা হয়ে গেল। ঠিক আছে ঠিক আছে, চাটা খেয়ে নিয়েই না হয় বের হব। না, সব অস্ত্রের কথা জানি না, তবে একটা জিনিসের কথা জানি। শুনেছি সেই জিনিস নাকি এখনো আছে এখানে, কল্কিদেবের জন্যই লুকিয়ে রাখা আছে। যখন কলির সাথে তার যুদ্ধ বাঁধবে তখন সেই জিনিস কাজে আসবে। সত্যি সত্যি সকালের চা খেয়ে বেরিয়ে পড়তে হলো কস্তুরী নারায়ণকে। একে তো পুরোহিত মশাই সারাক্ষণ মুখ কাঁচুমাচু করে ঘুরে বেড়াচ্ছেন, তার ওপর আবার এই প্রহ্লাদ আর দময়ন্তী। যতক্ষণ না তিনি বাইরে যাওয়ার পোশাক গায়ে চড়ালেন ততক্ষণ একেবারে দাদু দাদু করে কানের পোকা বের করে ছাড়ল এরা। পর দেবরাজ পড়লেন মহা বিপদে। তিনি কর্ণের সাথে ছলনা করে এই কবচ কুণ্ডল তো এনেছেন, কিন্তু স্বর্গে ছলনার কোনো স্থান নেই। তাই চেষ্টা করেও তিনি স্বর্গে প্রবেশ করতে পারলেন না। স্বর্গের প্রবেশদ্বার থেকে আবার এই পৃথিবীতেই ফিরে আসতে হলো তাকে। দেবরাজ তখন ঠিক করলেন এই কবচ এইখানেই তিনি রেখে যাবেন। শোনা যায় ছত্তিশগড়ের বিজাপুর জঙ্গলের মধ্যে এক পাহাড়ের গুহা থেকে একটা আলোর রেখা বেরিয়ে আসতে দেখা যায়। ওই গুহার অনেক ভেতরে পাথরের তলায় চাপা দিয়েই রাখা আছে ওই কবচ। কিন্তু সেই কবচের তেজ এমনই যে পাথরের মাঝখানে থেকেও সে তার নিজের অস্তিত্ব জানান দেয়। তবে আজ পর্যন্ত সেই কবচের ধারে কাছেও কেউ পৌঁছতে পারেনি। সূর্যদেব স্বয়ং নাকি সেই কবচ রক্ষা করছেন। যার মনে লোভ নেই, পাপ নেই, শুধুমাত্র সেই ওই কবচের কাছ অবধি পৌঁছতে পারবে, অন্যরা পুড়ে শেষ হয়ে যাবে। ওই যে শুনলে তো, এবার নিশ্চিত হলে তো? হ্যাঁ, সূর্যদেব রক্ষা করছেন ওই কবচ, কলি সেটা নিতে গেলেই পুড়ে শেষ হয়ে যাবে। তাই তোমাদের আর চিন্তা করতে হবে না। চলো তাহলে ওঠা যাক, তোমাদের ঠাকুমা আবার তোমাদের জন্য পরোটা বানাচ্ছে। ওঠার ইচ্ছে না থাকলেও প্রহ্লাদ আর দময়ন্তীকে উঠতেই হলো। ছুটিও শেষ হয়ে যাচ্ছে, বাড়ি ফিরতে হবে। আর যে কয়েক ঘন্টা তারা আছে, এই নিঃসঙ্গ বুড়ো বুড়ি যে তাদের এক মুহূর্তের জন্যও কাজ ছাড়া করবে না, সেটা তারা ভালোই বুঝেছে। সকলে বাড়ির বাইরে চলেই এসেছিল। বলরামবাবু একটু দোনামোনা করে শেষ পর্যন্ত বলেই ফেললেন, যাবে নাকি একবার? প্রহ্লাদ চমকে পেছনে ফিরল। কোথায়? ছত্তিশগড়ের বিজাপুরে কর্ণের কবচ দেখতে। সত্যি? খুব একটা কঠিন নয়।
এখান থেকে ট্রেনে উঠলে এক রাতেরই ব্যাপার। তোমরা যদি তোমাদের ছুটি খানিকটা এক্সটেন্ড করতে পারো তবেই আমরা যেতে পারি। আমার কলেজ খুলতে এখনো কদিন দেরির আছে। প্রহ্লাদ আর দময়ন্তীর চোখে যেন বিদ্যুৎ খেলে গেল। এমন একটা অদ্ভুত ব্যাপার শোনার পরে ভালো ছেলে মেয়ের মতো বাড়ি ফিরে যেতে তাদের একদম মন চাইছিল না। এখন বলরামবাবু হঠাৎ করে বিজাপুর যেতে রাজি হওয়ায় তারা যেন হাতে চাঁদ পেয়ে গেল। এমন একজন মানুষ সঙ্গে থাকলে বাড়ি থেকে পারমিশন পেতেও অসুবিধে হবে না। কিন্তু কস্তুরী নারায়ণের ব্যাপারটা একেবারে মনোপুত হলো না। তার মানে আপনি দেখি এদের আরো বেশি করে নাচাচ্ছেন? হ্যাঁ, বিজাপুরের কোন জঙ্গলের মধ্যে পাহাড়? আপনি গেছেন কোনোদিনও ওখানে? একসময় ওই এলাকায় উগ্রপন্থীদের কত উপদ্রব ছিল, সেটা তো আর আপনাকে নতুন করে বলতে হবে না। এখনো যে দু একটা ওখানে লুকিয়ে নেই সেটাই বা কে বলতে পারে? আর এই দুজন কি জানে বলুন তো পৃথিবীর? হ্যাঁ, সারাক্ষণ তো রিলস বানাচ্ছে আর ভিডিও বানাচ্ছে। ওরা ওখানে গিয়ে কর্ণের কবচে সুরক্ষা করবে? আরে এদের নিজেদের সুরক্ষা কে দেখে তার ঠিক নেই। হ্যাঁ, সেটা অবশ্য ঠিক, আপনি খুব একটা ভুল বলেননি। আসলে হঠাৎ করেই প্রসঙ্গটা উঠলো তো, এই আর কি। একবার নিজের চোখে ভীষণ দেখতে ইচ্ছে করছে জানেন, যে সবটাই কি জনশ্রুতি নাকি আদৌ এর পেছনে কোনো সত্যি আছে। কিন্তু সেটা বোধহয় আর সম্ভব নয়। আমার বয়স তো 40 পেরিয়েই গেছে, আর এখন একা ওই পাহাড়ে জঙ্গলে ঘুরে বেড়ানো সম্ভব নয় আর। ওদের বয়সী কয়েকজনকে পেলে হয়তো একটা চেষ্টা করতাম, কিন্তু সেটা বোধহয় ঠিক হবে না। প্রহ্লাদ আর দময়ন্তী নিজেদের মধ্যে চোখের ইশারায় কথা বলে নিল। প্রহ্লাদ বলে উঠল, আমরা যাচ্ছি, আর কোনো কথা নয়। কর্ণের কবচ বলে কথা, জিনিসটা এখনো এই পৃথিবীতে আছে, আর তাও আবার হাতের এত কাছে। না, আমরা সেটাকে দেখবই, না দেখলে হয় নাকি? কস্তুরী নারায়ণ আবার ধমক দিতে যাচ্ছিলেন, কিন্তু এবার সামনে এসে দাঁড়ালেন পুরোহিত মশাই। তিনি একেবারে ছলো ছলো চোখে তাকিয়ে বললেন, ও জমদার বাবু, আমি আর কি বলবো, তবু বলছি, আপনাদের কুল দেবতা সেই কোন ছোট বয়স থেকে আমি তার নিত্য সেবা করে আসছি। তিনি নিজে এসে দেখা দিলেন, সাহায্য চাইলেন, আর আপনি শুধু এইটুকু করতে পারবেন না? ওরা তো এই বাড়ির, এই বংশের উত্তরাধিকারী। ওরা যদি তাদের কুলদেবতার দুঃখ বুঝতে না পারে তবে কে বুঝবে? লোকে বলে প্রহ্লাদের মতো এক্সটেম্পো বলতে নাকি কেউ পারে না। কোনো একটা টপিক দিয়ে দিলেই হলো, সেটা সম্বন্ধে সে জানুক বা না জানুক অনর্গল বকে যেতে পারে। পুরোহিত মশাইয়ের কথা শেষ হতেই ঠিক সেই সুরটা ধরে নিয়ে সে বলতে শুরু করলো, তবে উত্তরাধিকারী হিসেবে আমাদের একটা দায়িত্ব নেই? শুধু দুবেলা আরতি করলে আর 4 বেলা নৈবেদ্য সাজিয়ে দিলেই বুঝি সব দায়িত্ব পালন হয়ে যায়? না দাদু, সরি, তোমার কথা আমি রাখতে পারছি না। কস্তুরী নারায়ণ খুব আশা করেছিলেন অন্তত তার ছেলে বৌমার বকুনি ধমকে কাজ হবে, ঘরের ছেলে মেয়ে ঘরে ফিরে যাবে। কিন্তু সে গুড়ে বালি। আজকালকার বাবা মাগুলো কেমন যেন একটা ছেলেপুলেদের শাসনই করতে পারে না। ফলে এক রাতের মধ্যেই সব আয়োজন হয়ে গেল। পরদিন একদম ভোরের ট্রেনেই বলরামবাবুর সাথে প্রহ্লাদ আর দময়ন্তী রওনা দিল বিজাপুরের দিকে। গোদাবরী দেবী আড়ালে অনেক চোখের জল ফেললেন। কে জানে ছেলে মেয়েগুলো আর কোনোদিনও এই অজপাড়া গায়ে আসবে কিনা। এখনো যে পুরভরা চাল কুমড়ো, তেলকই, মাখা সন্দেশ কিছুই খাওয়ানো হলো না ওদের। ট্রেন না ছাড়া অবধি দময়ন্তীর মনে কেমন যেন একটা সন্দেহ ছিল, হয়তো দাদু শেষ পর্যন্ত কিছু একটা করে তাদের যাওয়াটা আটকে দেবে। কিন্তু সেরকম কিছুই হলো না। ট্রেন ছাড়তেই দময়ন্তী আনন্দে চিৎকার করে উঠল, কর্ণের কবচ সত্যিই আমরা দেখতে যাচ্ছি। আমার না এখনো বিশ্বাস হচ্ছে না।
মানে ভাব দাদা, কর্ণ ওই কবচটা পড়েছিলেন কেন বলবো, ওটা তো ওর দেহেরই একটা অংশ ছিল। তারপর এক কথায় সেটা নিজে হাতে কেটে তার চিরশত্রুর বাবাকে দিয়ে দিলেন, সেই কর্ণের কবচ। হ্যাঁ হ্যাঁ, সেই তো। আর এই একটা কাজ করে লোকটা সোজা ভিলেন থেকে হিরো হয়ে গেল। হ্যাঁ, যতুগৃহে পাণ্ডবদের পুড়িয়ে মারার চক্রান্তে কিন্তু কর্ণও ছিলেন, কেউ সেটা মনে রাখলো না। দূত সভায় দ্রৌপদীকে ভদ্রলোক অপমানও করলেন, নির্লজ্জের মতো তার বস্ত্রহরণ হতে দেখেও কোনো প্রতিবাদ করলেন না, সেটাও কেউ মনে রাখলো না। এমনকি যুদ্ধের সময় অভিমন্যুকে অন্যায়ভাবে মারলেন, সেটাও কেউ মনে রাখলো না। সবাই শুধু এটাই মনে রাখলো যে কর্ণ নিজের কবচকুণ্ডল দান করেছিলেন। দময়ন্তীর মুখ গোমড়া হয়ে গেল। কি করবে বেচারি? অনেক চেষ্টা করেও যে কর্ণ সম্বন্ধে খারাপ কিছু ভাবতেই পারে না ও। বলরামবাবু সেটাই আন্দাজ করে বললেন, এই ব্যাপারে কিন্তু কর্ণের ভক্তেরা একটা যুক্তি খাড়া করে। বস্তুত আমরা যাকে কর্ণ বলে চিনি তার আসল নাম কিন্তু বসু সেন। কর্ণ নাম হয়েছে তার অনেক পরে। ইনফ্যাক্ট কর্তন করে কবচকুণ্ডল দান করার পরেই তার নাম হয় কর্ণ। তাই অভিমন্যুর মৃত্যু ছাড়া অন্যান্য ক্ষেত্রে তাকে দোষ নাও দেওয়া যেতে পারে, কারণ ধৃতরাষ্ট্রের 19তম ছেলের নাম কিন্তু কর্ণ ছিল। হয়তো এই কর্ণই এই কাজগুলো করেছে, আর দোষ হয়েছে গিয়ে বসু সেনের, মানে আমাদের আলোচ্য কর্ণের। লোকে পারেও বটে। দিগ্বিজয়ের সময় তো ওই ধৃতরাষ্ট্রের ছেলের কর্ণের কথা মনে হয় না, তখন তো পুরো বাটারটা খেয়ে যায় ওই বসু সেন। আর যেই কিছু খারাপ কথা শোনার সময় হলো, তখনই সামনে এসে দাঁড় করিয়ে দেওয়া হলো ধৃতরাষ্ট্রের 19তম ছেলেকে। দিস ইজ নট ফেয়ার। ঠিক আছে, যা করেছে বেশ করেছে। তা যুধিষ্ঠির কঞ্চা ধোয়া তুলসী পাতা, ও দ্রুত সভ্যতায় যেতে না চাইলে তো আর কেউ গান পয়েন্টে মানে তীরের সামনে রেখে খেলাতো না। আর লোকে বলে ওই লোকটা নাকি সারা জীবনে মাত্র 8খানা মিথ্যে বলেছে। তাহলে অজ্ঞাতবাসে থাকার সময় যে 1000 বার নিজের পরিচয় একজন মন্ত্রী হিসেবে দিয়ে গেল, নামটাও ভুল বলল, তার বেলা? ঠিকই তো বুড়ো ব্যাসদেব এটা নির্ঘাত ভুলে গিয়েছিলেন, তাই শুধু নরকের দর্শন করিয়েই ছেড়ে দিয়েছেন। আসলে মহাকবি কাউকেই সম্পূর্ণ হিরো বা সম্পূর্ণ ভিলেন কিন্তু বানাননি। কোনো সত্যিকারের সাহিত্যিকই সেটা বানান না, ওটা আমরা বানিয়েছি। একজনকে দেবতা আর আরেকজনকে অসুর। কথা বলতে বলতে ট্রেন যে কখন ছত্তিশগড়ের সীমানায় ঢুকে গেছে খেয়ালই হয়নি কারো। আচ্ছা, কর্ণ নিয়ে তো অনেক কথা হলো, কিন্তু আমরা তো আর কর্ণকে খুঁজতে যাচ্ছি না, আমরা যাচ্ছি কর্ণের কবচ খুঁজতে। তা সেটা বিজাপুরের কোথায় আছে, মানে এক্স্যাক্ট লোকেশনটা কোথায়, সেটা সম্পর্কে কোনো ধ্যান ধারণা আছে? বিজাপুরের একটা বিস্তীর্ণ অঞ্চল জুড়ে শুধুই জঙ্গল, মানে বেশ ঘন জঙ্গল। আদিবাসীরাই সেই জঙ্গলে কাঠ কাটতে গিয়ে সেই গুহাটাকে দেখেছে। অন্ধকারের মধ্যে একটা আলোর আভা দেখা যায় গুহা থেকে। সেই আলোর আভা দেখে অনেকেই সেই গুহাতে গিয়েও ছিল, কিন্তু হয় তারা কেউ সেই আলোর উৎস পর্যন্ত পৌঁছতে পারেনি, আর যারা একান্তই একেবারে শেষ পর্যন্ত পৌঁছেছিল তারা আর কেউ ফিরে আসেনি। এই সবই তো ওই অঞ্চলের আদিবাসীদের কথা, কিন্তু কোনো সরকারি দপ্তর থেকে বোধহয় ব্যাপারটা খতিয়ে দেখতে চাওয়া হয়নি, তাই না? কয়েকটা টিভি চ্যানেলও গিয়েছিল, তবে সেভাবেই কিছুই দেখা হয়ে ওঠেনি। আসলে কস্তুরীবাবু যেটা বলছিলেন ওই আর কি, এই অঞ্চলে বহুদিন ধরেই উগ্রবাদী কার্যকলাপও ছিল। এখানে সেভাবে কোনো উন্নতি করাই সম্ভব হয়নি। একটা রিসেন্ট সার্ভেতে দেখা গেছে এই পুরুলিয়া, ছত্তিশগড় এই সমস্ত জায়গার জঙ্গলে এমন সব জন্তু জানোয়ার আছে যারা পৃথিবী থেকে লুপ্ত হয়ে গেছে। বলরামবাবু কথা বলতে বলতে চুপ করে গেলেন। কি যেন ভাবছেন মনে হলো। দুই ভাই বোনে
একবার মুখ চাওয়াচাওয়ি করে নিল। একটু থেমে তিনি আবার বললেন, চিন্তা হচ্ছে জানো তো, একটা উদ্ভট খেয়ালের বসে তোমাদের তো নিয়ে এলাম, কিন্তু এই জঙ্গলে কি করে যে যাব সেটাই তো বুঝতে পারছি না। আসলে এই জঙ্গল তো এখনো সেভাবে সংরক্ষণ হয়নি, নিজের মতোই গড়ে উঠেছে, জঙ্গলে ঢোকার কোনো রাস্তাও নেই, আর আমাদের কারোর সেই অভ্যাসও নেই, যখন তখন রাস্তা হারিয়ে ফেলতে পারি। আর সবচেয়ে আশ্চর্য হলো এখানকার জন্তুরা সেইভাবে কখনো মানুষ দেখেনি, তাই আমাদের দেখে যে ঠিক কিভাবে রিয়্যাক্ট করবে তা ভগবানই জানেন। তার মানে? মানে আফ্রিকার জঙ্গল এর থেকে অনেক বড়, কিন্তু এখন ঠিক ওই শঙ্করের যুগের মতো ভয়াবহ আর নেই। ওখানে দিব্যি লোকে জিপে করে সাফারি করে, তখনকার জন্তুরাও চিনে গেছে আমাদের। দুবে কয়েকটা জন্তু আসে, ওদের দেখতে পেলে হই হই করে লাফায়, ফটো টটো তুলে আবার চলে যায়। কিন্তু এইখানকার জন্তুরা তো আমাদের চেনে না, তাই আপাত নিরীহ একটা হরিণের দলও কিন্তু আমাদের দেখতে পেলে শিং মুচিয়ে তেড়ে আসতে পারে। আমাদেরকে খুব সাবধানে পা ফেলতে হবে। তা কেন? আদিবাসীরা তো নিশ্চয়ই যায় সেখানে, ওদের তো ওখানকার জন্তুরা চেনে। তা চেনে, কিন্তু আমরা তো আর আদিবাসী নই। বনের জন্তুরা চেনে গন্ধ, জঙ্গলের আদিবাসীদের গায়ে জঙ্গলের গন্ধ আছে, কিন্তু আমাদের শরীরে তো আর সেটা নেই। বহু যুগ থেকে জঙ্গল থেকে অনেক দূরে থাকতে থাকতে আমরা তো প্রায় ভুলেই গেছি যে একসময় আমরাও ওই জঙ্গলেই ছিলাম। তাই আমাদের কিন্তু বিপদ আছে। বিজাপুরে নেমে আগে আমাদের একজন গাইড খুঁজে বার করতে হবে, কোনো একজন আদিবাসী গাইড। ট্রেন থেকেই দেখা যাচ্ছে বিজাপুরের জঙ্গল। এখানে নাকি প্রায় রেল লাইনের ওপরে হাতির পাল এসে যায়। দময়ন্তী বন্ধ কাঁচের জানালায় নাক ঠেকিয়ে দেখার চেষ্টা করল সেই অদেখা পাহাড়টা দেখা যায় কিনা। না বাবু, দিনের বেলায় হবে না, দিনের বেলায় এ জঙ্গলে যাওয়া যাবে না। বিজাপুর স্টেশনে নামার পরে জঙ্গলটা খুঁজে পেতে খুব একটা অসুবিধে হয়নি। গ্রামের লোকেরা দেখা গেল সবাই ওই পাহাড়ের গুহার কথা জানে। কেউ না কেউ একবার ওই রহস্যময় আলো দেখেছে, মানে নিজে না দেখলেও পরিবারের কেউ না কেউ দেখেইছে। কিন্তু সমস্যা হলো পাহাড়ের কাছে কেউই যেতে চায় না। জঙ্গলে কাঠ কাটতে গিয়ে বুনো শুয়োরের তাড়া খেয়ে দৌড়তে গিয়ে হঠাৎ করে ওই পাহাড়ের সামনে গিয়ে পড়লে কোনো অসুবিধে নেই, কিন্তু শুধু পাহাড় দেখতে যাব বললেই নাকি বিপদ। এই তো কয়েকদিন আগেরই ঘটনা, এক বিদেশি নাকি জোর করে ওই পাহাড়ের কাছে গিয়েছিল। পরের দিন গাঁয়ের মানুষ কাঠ কাটতে গিয়ে দেখে জঙ্গলের মাঝখানে সেই বিদেশির অর্ধদগ্ধ দেহ পড়ে আছে। তখনও সেই দেহে নাকি প্রাণের অস্তিত্ব ছিল। সেই বিদেশি ভদ্রলোক অনেক কষ্টে শুধু উচ্চারণ করতে পেরেছিলেন সা। ইংরেজিতে সূর্যকে সান বলে, তাই গাঁয়ের লোকের বিশ্বাস ওই লোকটা নির্ঘাত কর্ণের কবচ নিয়ে আসতে গিয়েছিল, তাই সূর্যদেব তাকে পুড়িয়ে মেরেছে। তাই কেউই ঠিক গাইড হয়ে পাহাড়ের দিকে যেতে রাজি হলো না। অনেক খোঁজাখুঁজির পর একজনকে পাওয়া গেল, যার নাম ভূত। সে নাকি আবার পুরুলিয়াতে কিছুদিন কোন হোটেলে কাজ করেছে, তাই বেশ ভালো বাংলাও বলতে পারে। সবই ঠিক হলো, কিন্তু সে আবার সকালে যাবে না জঙ্গলে, রাতের বেলায় যাবে। সকালে পাহাড়ের দিকে গেলেই নাকি সূর্যদেব তাকে পুড়িয়ে মেরে ফেলবে। রাতের বেলা সূর্য থাকে না। যাকগে, এসব আর এদের বলে লাভ কি? সামনে এরা যা দেখে সেটাই বিশ্বাস করে। ঠিক আছে, আমরা না হয় রাতেই যাব জঙ্গলে। আরে মাথা খারাপ নাকি? বাইরে থেকে জঙ্গলটাকে একবার তাকিয়ে দেখো। দিনের বেলাতেই এর দিকে তাকালে কেমন গা ছমছম করে। এখন এই দুপুরে জঙ্গলের ভেতর থেকে ঝিঝির ডাক শোনা যাচ্ছে, আর রাতে এখানে কি হবে একবার চিন্তা করে দেখো তো। ভূত ব্যাপারটা আর একটু এক্সপ্লেন করে বলার চেষ্টা করলো যে রাতে এখানে কি হবে। এখানে কয়েকদিন ধরে একটা হাতির বাল ভীষণ তাণ্ডব করছে। যারা জঙ্গলে কাঠ কাটতে যায় তারাও যেতে পারছে না। তার উপর দুটো ভাল্লুক আছে,
ভাল্লুকে অবশ্য তেমন কোনো ভয়ের ব্যাপার নেই, ওরা বেশিক্ষণই শুয়ে থাকে, তবে সামনে পড়ে গেলে খুব মুশকিল। তবে এখানকার সবচেয়ে মারাত্মক জীব হলো অজগর, একটাই আছে। একবার তো জঙ্গল থেকে বেরিয়ে এসেছিল, আমার চোখের সামনে দেখা সাহেব। এই এত বড় ছাগলকে একেবারে গপ করে গিলে ফেললো। ভূত তার হাত দিয়ে যে সাইজ দেখালো তাতে ছাগল না বলে গরু বলা চলে। বলরামবাবু চোখ বড় বড় করে বললেন, দেখলে তো, এই অবস্থায় রাতে জঙ্গলের ভিতরে যাওয়াটা কি আর ঠিক হবে? তাহলে কি করব? সকালে জঙ্গলে যাওয়া যাবে না, রাতে যাওয়া যাবে না, তাহলে যাবোটা কখন? জঙ্গলের সামনে থেকে দেখে চলে যাব? বাড়িতে ফিরে গিয়ে কি টাইপের যে হাসির খোরাক হব সেটা ভেবেই আমার কেমন একটা লাগছে। তা ভূত, তোমার রাতে জঙ্গলে যেতে ভয় করবে না তো? সে বলতে ভয় তো করবে, কিন্তু কি করব, আমার এখন টাকার দরকার। তাহলে সকালে যাচ্ছ না কেন? সকালে গেলে তো সূর্যদেব জ্বালিয়ে দেবে। তা রাতে গেলে তো অজগর গিলে খাবে। আমরা সব জঙ্গলের মানুষ আছি, জঙ্গলের জন্তুর হাতে মরলে আমাদের ইজ্জত বাড়ে, কিন্তু তাই বলে তো আর দেবতার রোষের শিকার হতে পারি না। বেশ বেশ, ঠিক আছে, আমরা রাতেই যাব। বলরামবাবু কিছু একটা বলতে যাচ্ছিলেন, কিন্তু প্রহ্লাদ তাকে থামিয়ে দিয়ে বলল, দেখুন বলরাম কাকু, দময়ন্তী যেটা বলল সেটা কিন্তু খুব সত্যি কথা। আমরা জঙ্গলের সামনে থেকে ফেরত এসেছি শুনলে আমাদের আর বাড়িতে জায়গা হবে না। তাছাড়া সব দোষ গিয়ে পড়বে আমার ওই রিলস আর ভিডিওর ওপর। কাকু, আমি নিজের অপমান তবুও সহ্য করে নেব, কিন্তু আমার ভিউয়ার্সদের অপমান আমি সহ্য করতে পারবো না। তাহলে আর কি করা যাবে? চলো আজ রাতেই বরং আমরা জঙ্গলে যাই। আমি তোমাদের এখানে নিয়ে এসেছি, এখন পিছিয়ে গেলে আমি তো গ্রামে গিয়ে কাউকে মুখ দেখাতে পারবো না। চলো দেখাই যাক না কি আছে কপালে। সূর্য অস্ত গেছে অনেকক্ষণ, কিন্তু ভূতর কোনো পাত্তা নেই। দময়ন্তী দাঁড়িয়ে থাকতে থাকতে ক্লান্ত হয়ে বসেই পড়ল জঙ্গলের সামনের একটা পাথরের ওপর। প্রহ্লাদ প্রথমে একটু ভিডিও করা শুরু করেছিল, কিন্তু এখন সেও হাল ছেড়ে দিয়েছে। তাহলে আমরা এখন কি করব? আমরা কি যাব না জঙ্গলের ভেতরে? জঙ্গলের ভেতরে যাব না আমরা? লোকটা তো আমাদের থেকে অ্যাডভান্স টাকা পর্যন্ত নিল, এইভাবে ঠকাতে পারলো লোকটা? কে ঠকিয়েছে? ভূত কাউকে ঠকায় না। এতক্ষণে এসেছে ভূত। দময়ন্তী আনন্দে লাফিয়ে ভূতর কাছে এসে আবার ঠিক ততখানি লাফিয়েই পিছনে চলে গেল। লোকটা একেবারে গলা অবধি মদ গিলে এসেছে, ভালো করে দাঁড়াতে পর্যন্ত পারছে না। বলরামবাবু বললেন, কি ডায়লগ দিচ্ছে! ভূত কাউকে ঠকায় না। দেখো দেখো দেখো, ওর অবস্থাখানা একবার দেখো। এই অবস্থায় নাকি ও জঙ্গলে যাবে? থাক, কোনো দরকার নেই, আমরা নিজেরাই যেতে পারবো। কেন কেন যাব না? আমি টাকা নিয়েছি, সেই টাকায় মাল খেয়েছি। মালের দাম শোধ না করলে নেশা হয় না। আমি যাব, নিশ্চয়ই যাব, আমি জঙ্গলে যাবই। প্রহ্লাদ কাছে এসে কথা বলতে গিয়েছিল, কিন্তু উৎকট গন্ধে মাথাটা সরিয়ে নিল সঙ্গে সঙ্গে। ওহ, বলছি তো এই অবস্থায় গেলে তোমাকে জঙ্গলের জন্তুরা তাড়া করবে। তুমি বরং এখানে থেকে পাহারা দাও, আমরা যাচ্ছি। না না, সেটা হবে না, আমি জঙ্গলে যাবই। আরে জন্তুরা আমাকে চেনে, ওরা আমার কিচ্ছু করবে না। ছেড়ে দে দাদা, যা ইচ্ছে হয় করতে দে। ওর সাথে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তর্ক করতে গেলে দেরি হয়ে যাবে। তার থেকে ও নিজের মতো যাক, আর আমরা যাই আমাদের মতো। প্রহ্লাদ আর কিছু না বলে জঙ্গলের দিকে এগিয়ে গেল। বলরামবাবু আর দময়ন্তীও এগোলো তার সঙ্গে। সবার পেছনে ভূত আপন মনে গান গাইতে গাইতে চলেছে। কি কখনো এই লোকটাকে গাইড করেছিলাম, এখন একেই আমাদের গাইড করে নিয়ে যেতে হচ্ছে। প্রহ্লাদ আর দময়ন্তী
দুজনের হাতেই একটা করে জোরালো টর্চ, পায়ে বুট জুতো। তাড়াহুড়োর মধ্যে এটুকুই জোগাড় করতে পেরেছে তারা। আর কোমরে গোঁজা আছে দুটো ভোজালি। এই দুটো তাদের দিয়েছেন কস্তুরী নারায়ণ। জঙ্গলে যাওয়া থেকে আটকাতে না পেরে শেষ পর্যন্ত সারা বাড়ি খুঁজে এই দুটো নিয়ে এসেছেন দুজনের জন্য। জঙ্গলে যাচ্ছ, হাতে একটা অস্ত্র অন্তত থাকা ভালো, তবে নিতান্ত প্রয়োজন না হলে এর ব্যবহার করো না। আপাতত ভোজালি দুটো আগাছা কাটার কাজে আসছে। জঙ্গলের ভেতরটা যে এত অন্ধকার হবে ওরা বোধহয় ভাবতে পারেনি। দুপাশে বড় বড় শালপিয়ালের গাছ একেবারে মাথার উপরে ছাতা ধরে আছে, আর নিচে উঁচু নিচু এবড়ো খেবড়ো রাস্তা। পুরো জঙ্গলটায় একটা ছোটখাটো পাহাড়ের ওপর আপন মনে গড়ে উঠেছে। তার উপর পায়ের নিচে অজস্র লতানে গাছ এমনভাবে সবুজ কার্পেটের মতো ঢেকে রেখেছে যে অন্ধকারে ঠিক বোঝা যাচ্ছে না নিচে কোনো আলগা পাথর আছে কিনা। এক একটা পা ফেলতে গিয়ে বারবার মাটির দিকে তাকাতে হচ্ছে। আর চারিদিকে একটা বুনো গন্ধ। এর মধ্যেও প্রহ্লাদ একবার ভিডিও করতে গিয়েছিল, দময়ন্তী ধাক্কা মেরে ফোনটা ফেলে দিল। এই এখন বন্ধ করতো, বিরক্ত লাগছে আমার। একে অন্ধকারে কিচ্ছু দেখতে পাচ্ছি না, আর তার মধ্যে তুই মোবাইলটা খালি সামনে ধরে যাচ্ছিস। বলি আমার হাতটা ধর না একটু। প্রহ্লাদ টর্চের আলোয় মোবাইল খুঁজতে খুঁজতে বলল, আরে আরে মাথা মোটা রে, এটা তো কোথায় গেল? এটা তো মুখে বললেই হয়, এখন এভাবে ফেলে দিলি ফোনটা, কোথায় খুঁজবো? অনেকবার টর্চটা এদিক ওদিক ঘোরানোর পর মনে হলো যেন একটা শাল গাছের গা দিয়ে বেয়ে ওঠা লতানে গাছের মধ্যে মোবাইলটা আটকে রয়েছে। প্রহ্লাদ হাত বাড়িয়ে সেটা নিতে যাবে, এমন সময় কানে এলো হাতির ডাক। ঠিক কোন দিক থেকে ডাকটা আসছে বোঝা গেল না, কিন্তু ডাকটা যে খুব কাছেই কোথাও থেকে আসছে সেটা তারা বুঝতে পেরেছে। প্রহ্লাদ আর দময়ন্তী দুজনেই পাথরের মূর্তির মতো সোজা হয়ে দাঁড়িয়ে পড়ল। বলরামবাবু বললেন, এই ভয়টাই পাচ্ছিলাম, খুব ভুল হয়ে গেছে। এমনিতেই তো এই ভূত আমাদের কোনো কাজেই আসছে না, এর থেকে আমরা নিজেরাই সকালে আসতে পারতাম। না না, কিছু দেয় না। সকালে এলে সূর্য ঠাকুর পুড়িয়ে মারবে, রাতে আসতে হবে জঙ্গলে, তাই না? তাহলে এই হাতিকে সামলাবে কে? এদিকে এবার হাতিটার আর শুধু গলার আওয়াজই নয়, একেবারে সামনে থেকেও তাকে দেখা গেল। সামনে হাত 10 দূরে হবে বোধহয়। হাতিটা তার লম্বা সুর তুলে ডেকে উঠল। সাথে সাথে দময়ন্তীও ভয়ে চিৎকার করে উঠল। দুজনের একসাথে চিৎকারে জঙ্গলের নানা দিক থেকে নানা ভাষায় প্রত্যুত্তর এলো। হাতিটা একটু একটু করে এগোচ্ছে। দময়ন্তীর হাত থেকে টর্চটা মাটিতে পড়ে দুটো লতানে গাছের উপর দোল খাচ্ছে। টর্চের আলোটা একবার হাতির ডান দিকের দাঁত আর একবার বাঁ দিকের দাঁতটা দেখাচ্ছে। বলরামবাবু ফিসফিস করে বললেন, একটা মাত্র হাতি। কেন, আর কয়েকটা থাকলে আপনি কি খুশি হতেন? তা একটু হতাম বই কি। হাতিরা সাধারণত একসাথে থাকতেই পছন্দ করে, যেখানে যায় দল বেঁধে যায়। একা থাকা মানেই হচ্ছে হয় সে গর্ভবতী, না হলে তার মাথায় গড়বড় আছে, মানে যাকে বলে পাগলা হাতি। দুদিক থেকেই সে সাধারণ হাতির থেকে 100 গুণ বেশি ভয়ঙ্কর। আর পাগলা হাতি মানে তো বোঝাই যাচ্ছে। আর গর্ভবতী হলেও সে তার নিজের এবং তার সন্তানের নিরাপত্তা খোঁজে, তাই অন্য কোনো জীবকে ধারে কাছে ঘেঁষতে দেয় না। হাতিটা তো এক জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে সুর দোলাচ্ছে, তাহলে আমরা আস্তে আস্তে পাশে সরে যেতে পারি না? যদি কোনো মতে পাশ কাটিয়ে চলে যেতে পারি। সেটাই মনে হয় করতে হবে। হালচাল দেখে তো মনে হচ্ছে না যে পাগলা হাতি বলে, তাহলে এতক্ষণ ধরে অমন শান্তভাবে সুর তোলাতো না। হাতিটা বোধহয় নিজেও বোঝার চেষ্টা করছে যে আমরা ওর কোনো ক্ষতি করতে চাইছি কিনা। একটা কাজ করো,
তোমাদের বাঁদিকে অনেকটা ফাঁকা জায়গা আছে, একটু একটু করে সরতে থাকো তো। হ্যাঁ, ওর চোখের দৃষ্টি থেকে সরে যেতে হবে আমাদের। আর হাতি সব সময় সোজা চলে, খুব সহজে এত বড় শরীর নিয়ে এসে ঘুরবে না। হাতিটা সত্যি চুপচাপ শান্ত হয়ে শুধু শুঁড়ি দোলাচ্ছিল। প্রহ্লাদ আর দময়ন্তী বলরাম বাবুর কথা অনুসারে একটু একটু করে বাঁ দিকে সরছিল। শুধু ভূতর কানে বোধহয় কোনো কথা পৌঁছয়নি। সে ঠিক হাতিটার মতোই এক জায়গায় দাঁড়িয়ে আছে, মনে হচ্ছে সে যেন ঘুমোচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। প্রহ্লাদ বেশ কয়েকবার ইশারায় তাকে সরে আসতে বলল, কিন্তু ভূত তাতে পাত্তা না দেওয়ায় হাল ছেড়ে নিজেরাই একটু একটু করে সরতে লাগলো। হঠাৎ দময়ন্তীর পা পড়ল একটা আলগা পাথরে। বেচারি ব্যালেন্স রাখতে না পেরে ধপ করে পড়ে গেল। এমন আকস্মিক নড়াচড়ায় হাতিটার বোধহয় হুঁশ ফিরল। সে আবার তার বিশাল শুঁড়টা মাথার ওপর তুলে ডেকে উঠল। তারপর এক পা করে এগিয়ে আসতে লাগলো। তবে এর মধ্যে প্রহ্লাদ, দময়ন্তী আর বলরামবাবু বেশ খানিকটা সরে এসেছে। হাতিটার সামনে এখন ভূত। হাতিটা আবার একবার সুর তুলে চিৎকার করল। এবার যেন ভূতর ঘুম ভাঙল। হাতির ডাক ছাপিয়ে একেবারে জঙ্গল কাঁপিয়ে সে চিৎকার করে উঠল। চুপ! অদ্ভুত ব্যাপার, হাতিটা যেন তার পুরো ডাকটা শেষ না করেই থেমে গেল। মনে হলো দুপা যেন পিছিয়েও গেল। প্রহ্লাদ অবাক হয়ে বলল, ইস, এই সিনটা মিস করে গেলাম রে তোর জন্য। হাতিটার জন্য মোবাইলটা তুলতেই পারলাম না। এদিকে দেখ ভূত বাবাজির কাণ্ডটা, এক ধমকে হাতিকে পেছনে পাঠিয়ে দিচ্ছে। ভূত নিজেও বোধহয় নিজের এই অসাধারণ ক্ষমতার কথা জানতো না। একটু বেশি সাহস দেখিয়ে সে এবার এগিয়ে গেল। মোটাস করে পাশের গাছের একটা ঝুলে থাকা ডাল ভেঙে নিয়ে সেটাকে মাথার ওপর ঘোরাতে ঘোরাতে বলল, বেশি বেয়াদবি না? হ্যাঁ, একদম সোর তুলবি না বলছি। বেশি ব্যাবা করে চিৎকার করলে না, এই দেখছিস আমার তরোয়াল, এইটা দিয়ে একেবারে সুর কেটে দেব। এই মেরেছে, এসব আবার কেন? বেশ দুপা পিছিয়ে গেছিল, এখন আবার রেগে গিয়ে 4 পা এগিয়ে আসে। বলরামবাবু ঠিকই বলেছিলেন। চোখের পলক ফেলতে যেটুকু সময় লাগলো তার মধ্যেই হাতিটা আবার সেই চিরপরিচিত ভঙ্গিতে মাথার উপর সুর তুলে রীতিমতো ছুটে এলো ভূতর দিকে। কিন্তু হাতি বেশ খানিকটা কাছে আসার পরেও ভূতর কোনো হেলদোল নেই। সে সেই ডালখানা মাথার ওপর ঘোরাতেই লাগলো। না জানি এবার আবার কি দৃশ্য দেখতে হবে। সেটা ভেবেই দময়ন্তী চিৎকার করে উঠল, ভূত! বোধহয় এতক্ষণে ভূতর মস্তিষ্ক কাজ করতে শুরু করেছে, যদিও পুরোটা নয়। তবে সে উল্টো দিকে দৌড়তে শুরু করলো, কিন্তু ডালটা তখনও সে মাথার ওপর ঘুরিয়ে যাচ্ছে। হাতিটাও তারস্বরে চেঁচাতে চেঁচাতে ভূতর পেছনে ধাওয়া করল। এই মুহূর্তে প্রহ্লাদরা আসন্ন বিপদ থেকে বাঁচল বটে, তবে ভূতর জন্য চিন্তাও হলো তাদের। বলরামবাবু একটা দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, হুশে থাকুক আর না থাকুক, তবু তো একটা গাইড ছিল, এখন সেটাও গেল। এবার সামনে যে কি অপেক্ষা করছে কে জানে। বেশ অনেকক্ষণ তারা হাঁটছে। জঙ্গলের রাস্তায় সেই হস্তিকাণ্ডের পর আর সেরকম কিছু হয়নি। মাঝখানে একবার দুটো বাঁদর হঠাৎ দময়ন্তীর ঘাড়ে ঝাঁপিয়ে পড়ায় মেয়েটা বেশ কিছুক্ষণের জন্য সেন্সলেস হয়ে পড়েছিল। এখন অবশ্য সব ঠিকই আছে, তবে কর্ণের কবচের সেই গুহা এখনো দেখা যায়নি। কতক্ষণ ধরে ওরা হাঁটছে ওরা নিজেরাও জানে না। জঙ্গলের রাস্তা আস্তে আস্তে ঢালু হয়ে অনেকখানি নেমে গেছে। এই অন্ধকারে এইরকম ঢালু রাস্তা দিয়ে ব্যালেন্স রেখে চলা বেশ কঠিন। বলরামবাবু নামতে নামতে বললেন, সাবধানে, খুব ভুল হয়ে গেল। ওই ভূত হারামজাদাটা চলে যাওয়ার পর আমাদেরও ফিরে যাওয়া উচিত ছিল।
তখন তো তেমন একটা দূরেও আসিনি, সোজা উল্টো দিকে গেলেই হয়তো পৌঁছে যেতাম। কিন্তু এখন তো আর ফেরার রাস্তাও গলিয়ে যাবে। তাহলে ফেরার কথা বাদ দিন, আমরা বরং সামনের দিকে এগোই। ওই দেখ, আলো দেখা যাচ্ছে, ওই তো কর্ণের গুহা। প্রহ্লাদের মনে হয়েছিল মরুভূমিতে মরীচিকা দেখার মতো এখানেও বোধহয় দময়ন্তীর হ্যালুসিনেশন হচ্ছে। কিন্তু না, সত্যি একটা আলো দেখা যাচ্ছে সামনের একটা গুহা থেকে। অবশ্য পাহাড়টা এখনো বেশ খানিকটা দূরে। বলরামবাবু চেঁচিয়ে উঠলেন, সত্যি সত্যি, তার মানে সত্যি কর্ণের কবচ আছে। নতুন করে যেন উদ্দীপনা বেড়ে গেল ওদের। মশমশ করে পায়ের নিচের লতানো গাছগুলো মারিয়ে ওরা এগিয়ে গেল গুহার দিকে। কিন্তু গুহাটা যত সামনে আসছে তত কে যেন ওদের আশায় জল ঢেলে দিল। না, কোনো কবচের জ্যোতিয়ে নয়, আগুন জ্বলছে। কেউ একজন গুহার ভেতরে গাছের শুকনো ডালপালা দিয়ে আগুন জ্বালিয়েছে। কি আশ্চর্য, জঙ্গলের মধ্যে এভাবে আগুন জ্বালিয়েছে কে? বুঝতে পারছি না, তবে আগুন যখন, নিশ্চয়ই কোনো মানুষই জ্বালিয়েছে। আদিবাসীদের মধ্যেই কেউ হয়তো আছে এখানে। দাদু বলেছিলেন এখানে নাকি উগ্রপন্থী কার্যকলাপ হতো এক সময়। তাদের মধ্যে এখনো অনেক আছে এখানে, সেরকম কিছু নয় তো? হতেই পারে, কিন্তু আসলে যে কি ব্যাপার সেটা এইখানে দাঁড়িয়ে থেকে তো কিছুতেই বোঝা যাচ্ছে না। তখন না হয় একটু চলো একটু না হয় এগিয়েই দেখা যাক। আস্তে আস্তে গুহাটা যত কাছে এগিয়ে আসছে ওরা তত একটু একটু করে শিওর হচ্ছে ওটা কোনো কবচ কুণ্ডলের জ্যোতি নয়, শুধুই আগুন। গুহার দরজা বেশ কিছুটা ওপরে, পাথরের খাঁজে পা দিয়ে উঠতে হবে। দময়ন্তী বলল, আচ্ছা, এটা যখন কর্ণের গুহা নয় তখন আমরা না হয় নাই বা গেলাম। আরে ধুর, একবার দেখতে কি সমস্যা? ভূতও নেই এখানে। এই সুযোগে যদি আর একটা গাইড পাই তো। এই জঙ্গলেই যখন থাকছে তার মানে নিশ্চয়ই সেই কর্ণের কবচের গুহাটাও সে এখানেই দেখেছে। অবশ্য যদি থেকে থাকে তো। অমন করে বলছিস কেন? আছে তো, নিশ্চয়ই আছে। কি অদ্ভুত ব্যাপার, গুহার দরজাটা দেখা যাচ্ছে, অথচ ওই দরজা অবধি পৌঁছানো যেন একটা ভয়ঙ্কর কাজ। অন্ধকারের মধ্যে নড়বড়ে পাথরের ওপর ব্যালেন্স করে এক হাতে টর্চ আরেক হাতে পাহাড়ের দেওয়াল ধরে দরজা অবধি পৌঁছতে ওদের যেন হাত ধরে গেল। গুহার দরজায় পৌঁছতেই কেমন যেন গুম গুম করে একটা আওয়াজ শোনা যাচ্ছিল, আর একটা বিশ্রী গন্ধ। ইস, কি বিশ্রী গন্ধ! কোনো পশুর গায়ের গন্ধ বলেই মনে হচ্ছে। কিন্তু যেখানে আগুন জ্বলে সেখানে তো সাধারণত কোনো পশু থাকে না। কথা বলতে বলতে ওরা গুহার ভেতরে প্রবেশ করলো। কিন্তু ভেতরে পা দেওয়া মাত্র কি একটা শক্ত জিনিসে ধাক্কা খেয়ে বলরামবাবু ছিটকে গিয়ে পড়লেন সেই আগুনের কাছে। গুহার বাইরেও অন্ধকার ছিল, কিন্তু ভেতরটা মনে হচ্ছে যেন আরো বেশি অন্ধকার। দাও দাও করে জ্বলতে থাকা আগুনের আলোয় গুহার ভেতরের অন্ধকার একটু কমেনি। তার উপর ওই ভ্যাপসা গন্ধটা, শ্বাস যেন বন্ধ হয়ে যাচ্ছে। যে শক্ত জিনিসটাই হোঁচট খেয়ে বলরামবাবু ছিটকে পড়েছিলেন, এখন সেটা ভালো করে দেখা গেল। একটা মানুষের কঙ্কাল, আর সেই আগুনটা আপনা আপনি জ্বলছে। আশেপাশে কেউ নেই। কেমন যেন একটা অস্বস্তিকর পরিবেশ চারিদিকে। মনে হচ্ছে কার যেন একটা নিঃশ্বাসের আওয়াজ শোনা যাচ্ছে, কিন্তু কাউকে দেখা যাচ্ছে না। দময়ন্তী প্রহ্লাদের হাত ধরে বলল, চল পালাই, এখানে কেমন যেন একটা লাগছে। কে এসেছিস সেখানে? কার এত বড় সাহস হলো? সে এক ভয়ঙ্কর গলার আওয়াজ। বন্ধ গুহার মধ্যে
আওয়াজটা পাহাড়ের প্রত্যেকটা দেওয়ালে ধাক্কা খেতে খেতে যেন আরো ভয়ঙ্কর হয়ে উঠেছে। কিন্তু আওয়াজটা আসছে কোথা থেকে? আগুনের আশেপাশে তো কেউ কোথাও নেই। গুহার অন্য কোনো দিক থেকে আসছে কিনা সেটাও বোঝা গেল না। প্রহ্লাদ বলল, আপনি কে? কোথায় আপনি? আপনাকে আমরা দেখতে পাচ্ছি না তো। চোখ থাকলে তো দেখতে পাবি মূর্খের দল। চোখের সামনে যেটুকু থাকে তোরা তো শুধু সেটুকুই দেখিস। এতক্ষণে প্রহ্লাদ আর দময়ন্তী দেখতে পেল গুহার ছাদ থেকে ঝুলন্ত অবস্থায় এক সাধু বাবা পদ্মাসনে বসে আছেন। সাধু বাবার মাথার জটাটা লেগে আছে গুহার দেওয়ালে। চুম্বকের টানে লোহা যেমন আটকে থাকে তেমন করেই যেন তিনি আটকে আছেন। প্রহ্লাদ, দময়ন্তী এবং বলরামবাবু হাঁ করে গুহার ছাদের দিকে তাকিয়ে রইলেন। আবার প্রশ্ন এলো গুহার ছাদ থেকে, ঠিক আগের মতোই গমগমে গলায়। কি চাই এখানে? এই গুহায় আসার সাহস হলো কি করে? আমরা স্বাধীন দেশের নাগরিক। এই দেশের কোথাও যাবার জন্য আমাদের সাহসের প্রয়োজন পড়ে না। আর হ্যাঁ, এই গুহায় আপনি ধ্যান করছেন, আমাদের আশায় যদি আপনার ধ্যানে বিঘ্ন ঘটে থাকে তার জন্য আমরা দুঃখিত। আমরা না জেনেই এই গুহায় চলে এসেছি। এত ইগো দেখাচ্ছিস কেন? একটু জিজ্ঞাসা কর না। উনি যদি জেনে থাকেন কর্ণের কবচের গুহাটা কোন দিকে। কর্ণের কবচ খুঁজতে চাও? কি করবে সেই কবচ দিয়ে? প্রহ্লাদ আর দময়ন্তী দুজনেই অবাক হয়ে গেল। দময়ন্তী খুব আস্তে বলেছিল কবচের কথা, কিন্তু কি করে যে সাধু বাবার কান অবধি কথাখানা পৌঁছলো ভগবানই জানেন। দময়ন্তী বলল, আপনি জানেন কর্ণের কবচ কোথায়? সাধু বাবা নেমে এলেন উপর থেকে। যেভাবে এতক্ষণ বসেছিলেন সেভাবেই বসে আছেন, কিন্তু কি একটা অদৃশ্য সুতোর টানে যেন নেমে চলে এলেন তিনি। তারপর বললেন, জানি 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 জানি, আমি সব জানি, কিন্তু তোমরা কি জানো? আমার প্রশ্নের উত্তর দিতে পারবে? প্রহ্লাদের মাথা এমনিতে ঠান্ডা, কিন্তু এখন এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে যে মাথা গরম হতে বাধ্য। সে চড়া গলায় বলে উঠল, হ্যাঁ, এখন আমাদের দেখে মনে হচ্ছে ভাইবা দিতে এসেছি। হ্যাঁ, থাক, অনেক হয়েছে। এই গুহায় আসাই আমাদের ভুল। আমরা নিজেরাই খুঁজে নিতে পারব। আপনি যেমন ওপরে লটকে ছিলেন তেমনই লটকে থাকুন, যান। সত্যি বাবা, এখন আমাদের এই অবস্থায় দেখে ওনার প্রশ্ন করার কথা মাথায়ও আসছে। উফ, কোথাকার কোন যোগী পুরুষ এলেন রে বাবা। এই চল তো। প্রহ্লাদ দময়ন্তীকে টেনে বের করে আনতে গেল, কিন্তু দময়ন্তী দাঁড়িয়েই রইল। দাঁড়া না দাদা, কি প্রশ্ন একবার শুনেই দেখি না। সাধু বাবা, কি প্রশ্ন আছে আপনার? একবার শুনি। তাই নাকি? বেশ, শোনো। কর্ণের কবচ আছে যেই গুহায়, সেই গুহা খুঁজে পেতে চাও তো? তা বলো তো, কর্ণ জরাসন্ধের সাথে কতদিন ধরে যুদ্ধ করেছিলেন? 21 দিন। কর্ণ জরাসন্ধের সাথে 21 দিন ধরে মল্লযুদ্ধ করে তাকে পরাজিত করেন। সেই ভয়ঙ্কর অন্ধকারের মধ্যেও সেই সাধু বাবার মুখের হাসির রেখা দেখা গেল। আচ্ছা বেশ, এবার বলো তো, দিগ্বিজয় করার সময় কর্ণ আর্যাবর্তের কতজন রাজাকে পরাজিত করেছিলেন? 12 জন। প্রশ্নের উত্তরগুলো যেন দময়ন্তীর ঠোঁটের ডগায় লেগে আছে। এবার সাধু বাবা প্রশ্ন করলেন, কর্ণ প্রত্যেক দিনের যুদ্ধে একটি অস্ত্র কতবার ব্যবহার করতেন? কর্ণ একটি অস্ত্র দিনে একবারই ব্যবহার করতেন। তক্ষকনাগের অস্ত্র কৃষ্ণরথের গতি পরিবর্তন করে ব্যর্থ করে দেওয়ার পর তক্ষক আবার আসেন কর্ণের কাছে, আরও একবার যেন তাকে সুযোগ দেওয়া হয়, কিন্তু কর্ণ সেই অস্ত্র আর ব্যবহার করেননি। বেশ, এবার তাহলে আপনার প্রশ্ন শেষ হয়েছে?
নাকি আরো প্রশ্ন আছে? এবার কি বলবেন কর্ণের গুহাটা, মানে ওই কর্ণের কবচটা যেখানে রাখা আছে সেই গুহাটা কোথায়? আপনি জানেন তো, নাকি এমনি এমনি আমাদের সময় নষ্ট করছেন? সাধু বাবা আগুনের ভাঁটার মতো চোখ নিয়ে তাকালেন প্রহ্লাদের দিকে, যেন এখনই ভস্ম করে দেবেন। তারপর যেখানে বসেছিলেন সেখান থেকে পেছনের দিকে দেখালেন। ওই সোজা চলে গেলে আর একটা গুহা পাবে, ওখানে যাও। সত্যি? তার মানে আপনি কি কর্ণের কবচের রক্ষার দায়িত্ব নিয়েছিলেন নাকি? এই সমস্ত প্রশ্নের উত্তর না দিলে বুঝি এন্ট্রি পাওয়া যাবে না? তাহলে জিজ্ঞেস করতে পারেন। আমার বোনটা কর্ণের এনসাইক্লোপিডিয়া। কর্ণ নিজেও বোধহয় নিজের সম্বন্ধে এত কিছু জানে না যতটা ও জানে। দময়ন্তী ধাক্কা দিয়ে প্রহ্লাদকে চুপ করালো। বলরামবাবু বললেন, তাহলে চলো ওদিকেই যাওয়া যাক। দিকে তো আলোর রশ্মি দেখা যাচ্ছে না। সত্যি কি কর্ণের কবচ ওখানেই আছে? বুঝতেই তো পারছি না। গুহার মধ্যে যা ভ্যাপসা গন্ধ, তাই ঠিক বুঝে উঠতে পারছি না। রাতের বেলা এও আবার ভূত হয়ে যায় কিনা কে জানে। তবে এসেছি যখন, তখন একবার তো পুরো জায়গাটা দেখে যাওয়াই উচিত। আমার তো জায়গাটা খুব একটা সুবিধার বলে মনে হলো না। ঢুকতে না ঢুকতেই একটা মানুষের কঙ্কালে হোঁচট খেলাম। এই কেমন ধারা সন্ন্যাসী কে জানে। শুনেছি বঘুড়িরা তো আবার নরম মাংস খায়। এ আবার সেরকম জাতের কিনা কে জানে। হতে পারে, তাও উনি নরমাংস খান কিংবা গো মাংস, তাতে আমাদের কি? আমরা তো শুধু কর্ণের কবচটা কোথায় আছে একবার দেখতে চাই। সাধু বাবা আবার ধ্যানে মগ্ন হয়ে গেছেন। অদ্ভুতভাবে কখন যে আবার অদৃশ্য চুম্বকের টানে ওপরে উঠে গেছেন তিনি, সেটা আর খেয়াল করতে পারেনি প্রহ্লাদরা। তিনি যেদিকে দেখিয়ে দিয়েছেন সেই দিকেই এগিয়ে গেল প্রহ্লাদ, দময়ন্তী এবং বলরামবাবু। বেশি দূর যেতে হলো না। একটু যাওয়ার পরেই গুহার মধ্যে আর একটা ছোট্ট গুহা দেখা গেল। অবশ্য রাস্তা খুবই সংকীর্ণ। একটা আলগা ভারী পাথর দিয়ে অর্ধেকটা রাস্তা বন্ধ করা আছে গুহাটার। প্রহ্লাদ অনেক চেষ্টা করলো পাথরটা সরাতে, কিন্তু পাথরটা সরানো গেল না। দময়ন্তী বলল, ছাড় না, যেটুকু রাস্তা আছে মনে হচ্ছে আমরা গুহার ভেতরে ঢুকতে পারবো। সত্যি আর ধৈর্য রাখা যাচ্ছিল না। তার কারণ গুহার ভেতর থেকে যেন আরও দুটো আলোর বিন্দু দেখা যাচ্ছিল। এই দুটো আলোর বিন্দু আর যা কিছুরই হোক না কেন, আগুনের যে নয় সেটা তারা বুঝতে পেরেছিল। প্রহ্লাদ আর দময়ন্তী কোনো মতে কাত হয়ে সেই গুহায় ঢুকল। কিন্তু বলরামবাবু গুহার মধ্যে ঢুকতে যেতেই কি যে হলো, পাথরটা আর একটু যেন এগিয়ে আসতে লাগলো। ক্রমশ এগিয়ে আসতে আসতে তাকে একেবারে দেওয়ালের সাথে চেপে দিল। শেষ মুহূর্তে তিনি নিজেকে ছাড়িয়ে আনলেন বটে, তবে গুহার বাইরেই তিনি থেকে গেলেন। প্রহ্লাদ ছুটে এসে চিৎকার করল, বলরাম কাকু, বলরাম কাকু, আপনি ঠিক আছেন তো? গুহার ওই প্রান্ত থেকে বলরামবাবু কিছু বললেন কিনা তাদের কানে পৌঁছল না। মাঝখান থেকে টর্চটা বলরামবাবুর হাতেই রয়ে গেল। গুহার দরজাটা বন্ধ হয়ে গেল তো, বের হব কি করে আমরা? বুঝতে পারছি না। আগে চল সামনে গিয়ে দেখি সত্যি ওটা কর্ণের কবচ নাকি অন্য কিছু। তারপর না হয় খুঁজে দেখব ওই গুহা থেকে বের হওয়ার অন্য কোনো রাস্তা আছে কিনা। বলরাম কাকু আশা করি ঠিকই আছেন। এই গুহা থেকে বের হলে ওর খোঁজ করবখন। প্রহ্লাদ আর দময়ন্তী এগিয়ে যেতে লাগলো সেই দুটো আলোর বিন্দু লক্ষ্য করে। এই গুহাটা যেন আরো অন্ধকার। হয়তো সাথের টর্চগুলো হারিয়ে যাওয়ায় আরো বেশি ভয়ঙ্কর হয়ে উঠেছে জায়গাটা। অন্ধকারের মধ্যে শুধু দুটো আলোর বিন্দু দেখা যাচ্ছে। কিছুটা এগিয়ে যেতেই একটা গড়গড় আওয়াজ শোনা গেল। প্রহ্লাদ চাপা স্বরে বলে উঠল, না রে, এটা তোর কর্ণের কবচ নয়। এটা মনে হচ্ছে কোনো জন্তুর চোখ। এই গুহার মধ্যে বন্দি ছিল জন্তুটা, এখন আমাদের দেখে রাগে গড়গড় করছে। জন্তু মানে কে এটা? কিছুই তো বুঝতে পারছি না, তবে যে হাইটে চোখ দুটো চলছে তাতে মনে হয় ভাল্লুক। শেষ পর্যন্ত
একটা ভাল্লুকের গুহায় এসে পড়লাম। তার মানে ওই সন্ন্যাসী আমাদের কর্ণের কবচের লোভ দেখিয়ে এই গুহায় পাঠিয়ে দিয়েছে তার পোষা ভাল্লুকের খাদ্য হিসেবে? কে বলছিস কি? সন্ন্যাসী তাহলে আমাদের এই ভাল্লুককে খাওয়াবে বলে আমাদের এখানে পাঠিয়ে দিয়েছে? দেখলি না গুহার সামনে একটা নরকঙ্কাল পড়েছিল, ওটাকেও মনে হয় এই ভাল্লুকটাই সাবার করেছে। ভাল্লুক মানুষ খায়? খায় খায়, কিছু খেতে না দিয়ে এরকম একটা গুহার মধ্যে আটকে রাখলে নিশ্চয়ই খায়। শুনছিস না? ওরে বাপরে বাপ, কেমন রাগে গড়গড় করছে, শুনেই মনে হচ্ছে খুব খিদে পেয়েছে। ভাল্লুক বলেই এতটা সময় দিয়েছে আমাদের। এর একটু অলস প্রকৃতির হয়তো, তাই আর কি। কিন্তু এবার মনে হচ্ছে না আর বাঁচার কোনো চান্স আছে। অন্ধকারে ওই দুটো জ্বলন্ত চোখ ছাড়া কিছুই দেখা যাচ্ছে না। শুধু একটা মোটকা গন্ধ ক্রমশ যে তাদের দিকে এগিয়ে আসছে সেটা তারা বুঝতে পারল। দময়ন্তী ভয়ে চিৎকার করে পিছোতে লাগলো, কিন্তু তার আগে বিশাল শরীরের ওই ভাল্লুকটা ঝাঁপিয়ে পড়ল তার উপর। প্রহ্লাদ পেছন দিক থেকে ভাল্লুকের পিঠে কয়েকটা কিলচড় মারল বটে, কিন্তু তাতে কোনো লাভ হলো বলে মনে হলো না। উল্টে ভীষণ জোরে চিৎকার করে ভাল্লুকটা প্রহ্লাদকে একটা পা দিয়ে ধাক্কা মেরে ছুঁড়ে ফেলে দিল। দময়ন্তীর চিৎকার আর ওই ভাল্লুকের গর্জনে তখন গুহার দেওয়াল কাঁপতে শুরু করেছে। প্রহ্লাদ বেশ বুঝতে পারছে ভাল্লুকটাকে কিছু করতে হবে না, ওর চাপে দম বন্ধ হয়েই দময়ন্তী মরে যাবে। প্রহ্লাদ চিৎকার করে উঠল। গুহার দেওয়ালে ওর মাথাটা ঠুকে গিয়ে বোধহয় ফেটে গিয়েছিল। সেই অবস্থাতেও এক হাতে মাথা চেপে চিৎকার করে উঠল সে, আহ আহ বোন, বোন চোখ দুটো। দময়ন্তীর শ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। জন্তুটার চাপে মনে হচ্ছে সারা শরীরের হাড়গোড় ভেঙে যাবে একেবারে। সেই অবস্থাতেই প্রহ্লাদের কথা কানে গেল তার। সে দেখতে পেল ভাল্লুকের চোখ দুটো জ্বলজ্বল করছে ঠিক তার নাকের ওপরে। আর কোনো কিছু মাথায় এলো না তার। দুটো আঙুল সজোরে ঢুকিয়ে দিল ভাল্লুকের চোখে। প্রচণ্ড যন্ত্রণায় চিৎকার করে উঠল জন্তুটা। দময়ন্তীকে ছেড়ে ভাল্লুকটা নিজের দু চোখ চেপে যন্ত্রণায় চিৎকার করছে। দময়ন্তী সেই সুযোগে মাটিতে ঘষতে ঘষতে সরে এলো প্রহ্লাদের কাছে। এখনো ভালো করে শ্বাস নিতে পারছে না সে। প্রহ্লাদ হাত রাখল দময়ন্তীর কাঁধে। চল, এটাই শেষ সুযোগ, পালাতে হবে। কিন্তু কোন দিকে জানি না, তবে গুহা থেকে বের হওয়ার একটা রাস্তা নিশ্চয়ই পাওয়া যাবে। দুজনে হামাগুড়ি দিয়ে সরে গেল ভাল্লুকের সামনে থেকে। ভাল্লুকটা এখনো চিৎকার করছে, কিন্তু কোন দিকে যাবে ওরা? এই গুহাটা ছোট, তার উপর ভাল্লুকটা তার দশাশই চেহারা নিয়ে গুহার অর্ধেকটা দখল করে রেখেছে। প্রহ্লাদ আর দময়ন্তী গুহার দেওয়াল ঘেঁষে ঘেঁষে সরতে লাগলো। যেদিক দিয়ে এসেছিল সেখানকার দেওয়ালটা তো বন্ধ হয়ে গেছে। তাও প্রহ্লাদ হাতড়ে হাতড়ে আরেকবার চেষ্টা করল, কিন্তু পাথরটা সরাতে পারল না। এদিকে ভাল্লুকটা বোধহয় ততক্ষণে যন্ত্রণাটা হজম করে নিয়েছে। দময়ন্তী ওর চোখে আঙুল ঢুকিয়েছিল বটে, কিন্তু পুরো গেঁথে দিতে পারেনি। ভাল্লুকটা এবার আগের চেয়েও বেশি জোরে হুঙ্কার দিয়ে ছুটে এলো ওদের দিকে। প্রহ্লাদ আর দময়ন্তী শেষ মুহূর্তে সরে গিয়ে বেঁচে গেল। প্রহ্লাদ চাপা স্বরে বলল, আর কোনো উপায় নেই রে, এই ভাল্লুকটাকে দিয়েই গুহার দেওয়ালটা ভাঙতে হবে। কি করে? প্রহ্লাদ ওর হাত ধরে টেনে সরে এলো একেবারে গুহার দেওয়ালের কাছে। ভাল্লুকটা এগিয়ে আসছে ওদের দিকে, রাগে গড়গড় করছে। প্রায় শেষ মুহূর্তে এইবার বোধহয় সর্বশক্তি দিয়ে ঝাঁপ দেবে সে। প্রহ্লাদ দময়ন্তীর হাত ধরে টেনে সরিয়ে দিল, আর ভাল্লুকটা গুহার দেওয়ালের ওপর ধাক্কা মারল সজোরে, এবং এতেই কাজ হলো। হুড়মুড় করে দেওয়ালটা ভেঙে পড়ল, আর ভাল্লুকটা পাথরের তলায় চাপা পড়ে গেল। বাইরে বের হওয়ার রাস্তাও দেখা গেল। কয়েকটা পাথরের ওপর পা রেখে ওরা বাইরে এসে দাঁড়ালো। বাইরে তখন দিনের আলো ফুটতে শুরু করেছে।
গাছপালা ভেদ করে সূর্যের আলো সেভাবে এসে না পড়লেও একটা হালকা আলোর রেখা দেখতে পাওয়া যাচ্ছে। পাখির ডাক বলে দিচ্ছে সকাল হয়েছে। প্রহ্লাদ একটা পাথরের ওপর বসে পড়ল। দময়ন্তীর মনে হলো তার সামনের পৃথিবীটা যেন দুলছে। হঠাৎ কিছু বলার আগেই সেও ধপ করে পড়ে গেল প্রহ্লাদের পায়ের কাছে। কিরে কিরে, কি হলো? বোন, এই বোন! প্রহ্লাদের চিৎকারে আশেপাশে শাল গাছের মাথা থেকে কয়েকটা নাম না জানা পাখি উড়ে চলে গেল। জল, জল, একটু একটু জল। প্রহ্লাদ হাঁপাচ্ছে। দময়ন্তীর শরীরটা কাঁধের ওপর ফেলে এই পাহাড়ি জঙ্গলে চলা যায় না। আর জল কোথায়? এখানে তো শুধু জঙ্গল আর জঙ্গল। ভূত বা বলরামবাবুরও কোথাও দেখা নেই। এই জঙ্গলের রাস্তা এক রকম, গাছগুলোও এক রকম। ঠিক কোন দিক দিয়ে সে এসেছিল আর কোন দিকে যে যাবে কিছুই ঠিক করতে পারছে না। এর মধ্যে সে বেশ কয়েকবার দময়ন্তীকে ঝাঁকুনি দিয়ে দেখেছে, কিন্তু সে সাড়া দেয়নি। না, একটা জ্ঞানহীন শরীরকে এই অবস্থায় বয়ে নিয়ে চলা খুব কঠিন। প্রহ্লাদ বসে পড়ল জঙ্গলে, দময়ন্তীকে পাশে শুইয়ে দিল। আর একবার যদি সেই সাধু বাবার দেখা মেলে তাহলে হয়তো তাকে মেরেই ফেলবে প্রহ্লাদ। একভাবে বেশ কিছুক্ষণ বসেছিল প্রহ্লাদ। হঠাৎ আকাশের দিকে তাকিয়ে থাকতে থাকতে দেখল কয়েকটা সাদা বক উড়ে যাচ্ছে। একবার নয়, বেশ কয়েকবার কয়েক ঝাঁক বক উড়ে গেল আকাশ দিয়ে। তার মানে আশেপাশে কোথাও পুকুর বা জলা আছে। প্রহ্লাদ উঠে দাঁড়ালো। দময়ন্তীকে নিয়ে জলা খুঁজতে যাওয়ার শক্তি তার নেই, কিন্তু এখানে ওকে রেখে যাওয়াও সম্ভব নয়। কে জানে আবার এই জায়গাটা খুঁজে পাবে কিনা। সামনে গিয়ে দেখল বেশ কিছু শুকনো পাতা পড়ে আছে। এখন দিনের আলো স্পষ্ট এসে পড়ায় এটুকু অন্তত সুবিধে রয়েছে। রাস্তাটা পরিষ্কার দেখা যাচ্ছে। প্রহ্লাদ শুকনো পাতা জড়ো করে নিজের চলার রাস্তায় একটা সরল রেখা টানার চেষ্টা করল। কে জানে কতদূর এভাবে যেতে হবে কিছুই ঠিক নেই। আবার হাওয়া এসে সব পাতা উড়িয়ে না নিয়ে যায়। ভাগ্য তার ভালোই ছিল। কিছুটা যাওয়ার পরেই একটা ছোট্ট জলা পাওয়া গেল। কয়েকটা শাল পাতা গেঁথে গেঁথে আরামসে ফুচকাওয়ালার বাটি বানানো গেল। এছাড়া আর কোনো ভালো উপায় প্রহ্লাদের কাছে নেই এই মুহূর্তে। ওই বাটি করেই জল নিয়ে ফিরে এলো দময়ন্তীর কাছে। যে পাথরটার ওপর দময়ন্তীকে শুইয়ে রেখেছিল সেখানেই সে শুয়ে আছে অচেতন অবস্থায়। কিন্তু তার মাথার ওপর ফোনা তুলে বসে আছে একটা কাল কেউটে। বোধহয় ভাবছে মেয়েটা মরে গেছে না বেঁচে আছে। প্রহ্লাদ পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে রইল। এই মুহূর্তে কোনো রকম অসতর্ক কাজ করলেই বিপদ, কিন্তু মাটিতে ঈষৎ কম্পনও বেশ বুঝতে পারে। তাই এখন নড়াচড়া করলেই যে কোনো মুহূর্তে ছোবল মারতে পারে প্রাণীটা। কতক্ষণ যে এভাবে কেটে গেল কে জানে। আস্তে আস্তে সাপটা নিজে নিজেই চলে গেল। এতক্ষণে যেন শ্বাস ফেলল প্রহ্লাদ। তাড়াতাড়ি ছুটে এসে জল ছেটালো দময়ন্তীর চোখে মুখে। এতক্ষণ দাঁড়িয়ে থাকতে থাকতে যেটুকু জল এনেছিল তার অর্ধেক শালপাতার বাটির ফাঁক দিয়ে গলে পড়ে গেছে। তবে একটু জলের ছিটে দিতেই মনে হলো দময়ন্তীর চোখের তারা দুটো নড়ে উঠল। বন্ধ চোখের ফাঁক দিয়েও সেটা বেশ বোঝা গেল। বোন, বোন ওঠ। এখন সকাল থাকতে থাকতে আমাদের এখান থেকে যেভাবেই হোক পালাতে হবে। আবার সন্ধ্যা নামলে আর বাঁচব না আমরা। ওঠ বোন, ওঠ ওঠ। এতক্ষণে চোখ খুলল দময়ন্তী, কিন্তু খুলেই আবার বন্ধ করে নিল। কি হলো? ভাল্লুক। আরে না রে, ভাল্লুক নেই। অবশ্য এতক্ষণ একটা সাপ তোর কপালের ওপর বসে হাওয়া খাচ্ছিল, একটু আগেই চলে গেছে। হ্যাঁ, হাওয়া খাচ্ছিল মানে কি?
তুই কি করছিলি? আমি এই যে তোর জন্য জল আনতে গেছিলাম। শালপাতার বাটিতে আর বেশি জল ছিল না। দময়ন্তী মুখ গোঁজ করে বলল, এইটুকু জল আনলি? আরে ধুস, কিসে আনবো জল? চল বরং ওই জলার কাজটা আরেকবার চাই, আমারও খুব জল তেষ্টা পেয়েছে। প্রহ্লাদ আর দময়ন্তী আবার গেল সেই জলার দিকে। দময়ন্তী এখনো চলতে গিয়ে টাল খাচ্ছে। প্রহ্লাদেরও অবস্থা ভালো নয়। গুহার দেওয়ালে ধাক্কা খেয়ে মাথার অনেকখানি কেটে গেছে। চুলের জন্য দেখা না গেলেও প্রহ্লাদ নিজে বেশ বুঝতে পারছে এখনো চুইয়ে চুইয়ে রক্ত পড়ছে। তবে এ কথা দময়ন্তীকে বললে বেচারি আবার ভয় পেয়ে যাবে। জলার রাস্তাটা চেনা হয়ে গেছে। দুজনে এসে প্রাণ ভরে জল খেল। বেশ মিষ্টি জলটা। হঠাৎ দময়ন্তীর চোখ গেল সামনের পাহাড়টার দিকে। ওই দেখ, আর একটা পাহাড়। হ্যাঁ, এখানে তো সর্বত্রই পাহাড়। সেই পাহাড়ে গুহাও আছে, আবার সেই গুহায় আছে ভাল্লুক। বাদে তো ওসব কর্ণের কবচ টবচ সব ফালতু কথা, কোথাও কিচ্ছু নেই। ফালতু ঘুরে মরছি আমরা। এখন এই মুহূর্তে আমাদের একটাই কাজ, বাড়ি ফেরা। যে কোনো মূল্যে এই জঙ্গল থেকে আমাদের বের হতে হবে। কর্ণের কবচটা একবার দেখবো না? থুত্তুর, কিসের কবচ? আদেও লোকটা কোনোদিন ছিল কিনা তার কোনো প্রমাণ নেই, আর তুই এখন খুঁজতে চলেছিস তার কবচ। শোন, আমার মাথাটা কিন্তু যন্ত্রণায় ফেটে যাচ্ছে। দময়ন্তীকে আটকানোর জন্য প্রহ্লাদ এবার নিজের মাথার পেছনে হাতটা একবার বুলিয়ে নিয়ে এলো। হাতে রক্তের ছিটে লেগে আছে। দময়ন্তী সেদিকে তাকিয়ে বলল, তাও এত কাছে এসে চলে যাব? শুধু ওই পাহাড়টা একবার দেখে নি। এই তো একটুখানি রক্ত। একবার ভাবতো দেখি, যখন কবচটা নিজের শরীর থেকে খুলে দিচ্ছিলেন কর্ণ, তখন কত রক্ত। আরে একটু থাম তো, নাটুকে পোনা করবি না একদম। আমি কর্ণ নই, প্রহ্লাদ, তাও এই কলিযুগের। বিরক্ত হয়ে কথাগুলো বললেও দময়ন্তীর ওই কাঁচো মাচো মুখটা দেখে হেসে ফেলল প্রহ্লাদ। আচ্ছা চল চল বাবা চল, কিন্তু শুধু ওই পাহাড়টাই, কথা দে। ওই পাহাড়ে কিছু না পেলে কিন্তু চলে যাব। দময়ন্তী ঘাড় নেড়ে হ্যাঁ বলল। পাহাড়টায় যেতে গেলে জলা পার হতে হবে। জলায় জল অবশ্য সেরকম ছিল না, একটু ব্যালেন্স করে যেতে পারলেই হলো। কখনো হাঁটু জল, কখনো গোড়ালি, আবার কখনো কোমর। এভাবে ম্যানেজ করে মোটামুটি হেঁটেই ওরা পার হয়ে গেল জলাটা। পাহাড়টার সামনে যেতেই কেমন যেন বুক তুরু তুরু করতে লাগলো ওদের। দিনের বেলাতেও জায়গাটা আশ্চর্য রকমের শান্ত। একটা পাখিও উঠছে না এইদিকে। কেমন যেন একটা ঝিম ধরা ভাব। গুহার মুখটা অনেকটা উপরে। এখানে কোনো পাথরের খাঁজও নেই। উঠতে হবে পাহাড়ের গা বেয়ে। কোনো রকমে ওরা ওপরে উঠল। গুহার ভেতরে যথারীতি অন্ধকার। তবে অন্ধকার হলেও সেরকম কিছুই যে নেই, এটা অন্তত বোঝা যাচ্ছে। প্রহ্লাদ হাসতে হাসতে বলল, হয়েছে তো, এই গুহাতেও কিচ্ছু নেই, পুরোটা ফাঁকা, কোথাও কিচ্ছু নেই মা আমার, এবার চল। দময়ন্তীও নিরাশ হয়ে বেরিয়ে আসতে যাচ্ছিল, কিন্তু হঠাৎ থমকে দাঁড়ালো। তার চোখে পড়ল গুহার একটা দেওয়াল ফাঁকা। সেখানে দরজা আর তিনটে দেওয়ালে কয়েকটা ছোট ছোট গর্ত, আর ঠিক সেই গর্তে রাখার মতো কয়েকটা পাথর পড়ে আছে গুহার এদিকে ওদিকে। সেদিকে তাকিয়ে দময়ন্তী লাফিয়ে উঠল। দাদা, একটু দাঁড়া। কি হলো? মনে আছে ওই সাধু বাবা কি প্রশ্ন করেছিলেন? চুপ, থাম তুই। ওই সাধু বাবার নামে একদম মুখে আনবি না। আমাদের ভাল্লুকের মুখে ফেলে দিয়ে লোকটা হাওয়া হয়ে গেল। আরে ভাই, তুই জানিস না কর্ণের কবচ কোথায় আছে, ঠিক আছে, কিংবা জানলেও বলবি না, তাও ঠিক আছে, কিন্তু তাই বলে বলা নেই কওয়া নেই এক গাদা প্রশ্ন করে তার উপর এরকম একটা গুহায় আটকে রেখে দিলি। লোকটাকে হাতের কাছে পেলে না। আরে দাঁড়া তো, এত কথা না বলে উনি যে প্রশ্নগুলো করেছিলেন সেটা ঠিকঠাক অর্ডারে বলতো একবার। প্রহ্লাদ আবার একবার মাথার পেছনে হাত দিয়ে বলল, দাঁড়া রে বাবা, দাঁড়া দাঁড়া। ভাল্লুকটা খিলুন নড়িয়ে দিয়েছে একেবারে।
মনে করতে সময় লাগবে একটু। প্রথম প্রশ্নটা ছিল কর্ণ জরাসন্ধের সাথে কতদিন ধরে যুদ্ধ করেছিল? 21 দিন। নিউমোলজি মেনে 2 আর 1-এ 3। একেবারে পেছনের দেওয়ালে 3টে গর্ত। দময়ন্তী ছুটে গিয়ে 3টে পাথর ওই গর্তে ঢুকিয়ে দিল। তারপরেই আনন্দে চিৎকার করে উঠল। এর পরের কোয়েশ্চেনটা? প্রহ্লাদও এবার যেন নতুন করে উদ্যম ফিরে পেয়েছে। কর্ণ দিগ্বিজয়ের সময় কতজন রাজাকে হারিয়েছিলেন? তুই বলেছিলি 12 জন, মানে এবারও 2 আর 1-এ 3। দময়ন্তী আবার ছুটে গিয়ে ডান দিকের দেওয়ালে 3টে পাথর আটকে দিল, আর একটাই পাথর গুহার মধ্যে পড়ে আছে। দময়ন্তী নিজের মনে মনে বিড়বিড় করতে লাগলো, কর্ণ একটি অস্ত্র দিনে কতবার প্রয়োগ করতেন? উত্তর হলো 1 বার। বলে সেই পাথরটা গুহার দেওয়ালে বসানো মাত্রই ঘর ঘর করে একটা আওয়াজ হলো। প্রহ্লাদ আর দময়ন্তী প্রথমে বুঝতেই পারল না আওয়াজটা আসছে কোন দিক থেকে। তারপর হঠাৎ চোখ গেল গুহার ওপরে। গুহার ওপরের ছাদটা সরে যাচ্ছে একটু একটু করে। ওপর থেকে সূর্যের আলো এসে পড়ল মাটিতে একেবারে সোজা। আর ঠিক তখনই গুহার মাটিটাও সরে গেল, আর তারপরেই এক চোখ ঝলসে যাওয়া আলো। প্রহ্লাদ আর দময়ন্তী কিছুক্ষণের জন্য ঠিকমতো তাকাতেই পারল না। তারপর একটু চোখ সইয়ে তাকিয়ে দেখে মাটির ভেতরে সযত্নে রাখা আছে কর্ণের কবচ। দুবার হাত দিতে গিয়েও উত্তেজনায় হাত সরিয়ে নিল দময়ন্তী। তার দু চোখ দিয়ে বাবার মুখ থেকে শুনেছি কতবার কত রকম ভাবে, একদম রূপকথার মতো। আমাদের এই কর্ণের কবচ উদ্ধারের গল্পটাও ঠিক এইভাবে লোকে শুনবে। যাদের বিশ্বাস করার হয় করবে, আর যাদের করার ইচ্ছা হবে না তারা করবে না। আরে প্রহ্লাদ, দময়ন্তী, তোমরা এখানে? ওরা দুজনেই চমকে উঠল এই ডাকে। এই গুহার মধ্যে আওয়াজটা এত ঘুরপাক খেতে খেতে আসে যে চেনা গলাও অচেনা হয়ে যায়। কর্ণের কবচের সোনালি আলো এখনো লেগে আছে প্রহ্লাদ আর দময়ন্তীর চোখে মুখে। এতক্ষণে গুহার দরজার সামনে একটা চেনা মুখ দেখে ওরা লাফিয়ে উঠল। বলরামবাবু তখন প্রহ্লাদের প্রশ্নের উত্তর দেওয়ার মতো অবস্থায় নেই। সামনে তখন কর্ণের কবচ, তার থেকে ঠিকরে পড়ছে সোনালি আভা। বলরামবাবুরও গলা কেঁপে উঠেছে। কর্ণের কবচ পাওয়া গেছে? তোমরা পেয়েছো? কি সাংঘাতিক! দাও 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 দাও, আমাকে দাও। কই কই একবার দেখি, আমাকে দাও দেখি একবার। প্রহ্লাদ কবচটা নিয়ে বলরামবাবুর হাতে দিল। ভদ্রলোক দু চোখ বিস্ফারিত করে তাকিয়ে রইলেন। বেশ কিছুটা সময় চলে গেল। ভদ্রলোক এখনো তেমনই অবাক হয়ে তাকিয়ে আছেন কবচটার দিকে। প্রহ্লাদ হেসে বলল, দিন কাকু, কবচটা রেখে দিন। হ্যাঁ? ভদ্রলোক যেন ঘুম ভেঙে জেগে উঠলেন। প্রহ্লাদ আবার বলল, কবচটা রেখে দিন। সূর্যের আলো সরে গেলে মনে হয় গর্তটা বন্ধ হয়ে যাবে, তখন আর এটাকে এখানে রাখা যাবে না। কবচটা এখানে যেভাবে রাখা আছে মনে হয় এখানে ওটা ওভাবেই সবচাইতে সুরক্ষিত থাকবে। আর কল্কিদেব যখন আসবেন তখন তিনি এখান থেকে না হয় এটা নিয়ে নেবেন। কল্কিদেব? কল্কিদেব। হঠাৎ বলরামবাবু হেসে উঠলেন। বড় অদ্ভুত সেই হাসি। প্রহ্লাদ আর দময়ন্তী দুজনেই অবাক হয়ে গেল সেই হাসি শুনে।
দুজনের চোখেই অপার কৌতূহল। বলরামবাবু হাসতে হাসতেই বললেন, মূর্খের দল, এই কবচ কল্কির জন্য নয়, কলির জন্য দরকার। এই কবচ কলির কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার 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 কিন্তু কোনো অসৎ ব্যক্তি অসৎ উদ্দেশ্যে এই কবচ ছুলে সে সঙ্গে সঙ্গে পুড়ে ছাই হয়ে যাবে। তাই তো গ্রামের পুরোহিত মশাইয়ের স্বপ্নে এসে কলি এই কবচের কথা বললেন। বারবার করে গ্রামের পুরোহিতকে কলি স্বপ্ন দেখালেন, যাতে তিনি তোমাদের কাছে এসে এই গাঁথনি গান। আর তোমরাও কম বয়সী তরুণ রক্ত একেবারে টকবক করছে। একটা নতুন কিছু দেখার লোভে বাড়ি ঘর সব ছেড়ে বেরিয়ে পড়লে জঙ্গলে যাওয়ার জন্য। তারপর তোমাদের আমি নিয়ে এলাম এই বিজাপুরে। গোপনে সংরক্ষিত করে রাখা অস্ত্র বা কবচের জন্য কোনো সংকট তৈরি হয়নি। সংকট তো তৈরি হয়েছে এখন। এখন এই কবচ তুমি আমাকে দিয়েছ, আর আমি এই কবচ নিয়ে যাব কলির কাছে। প্রহ্লাদ ছুটে গিয়ে বলরামবাবুর হাত চেপে ধরল। এসব কি বলছেন আপনি? আপনি এরকম কিছু করতেই পারেন না। না না, আপনি একজন স্কলার মানুষ, আপনি বিদেশে পেপার পড়াতে যান, আর আপনি বলছেন এরকম একটা জিনিস তুলে দেবেন কলির হাতে? তা বাচ্চা, তোমাকে কে বলেছে যে যারা বিদ্বান হয়, জ্ঞানী গুণী মানুষ হয়, তারা শয়তানের চর হয় না? এই কবচ আমি তুলে দেব কলির হাতে। আমি কলির পূজারী, শয়তানের পূজারী। তিনি নিজে আমাকে দায়িত্ব দিয়েছেন এই কবচ নিয়ে যাওয়ার জন্য। একবার এই কবচ হাতে পেলে তিনি অমর হয়ে যাবেন। কলি হবে এই পৃথিবীর রাজা, আর এরপর কখনো পৃথিবীতে ধর্মের জয় আর হবে না, হবে না। বলরামবাবু এবার আস্তে আস্তে গুহার দরজার দিকে চলে গেলেন। প্রহ্লাদ আবারও ছুটে গেল তাকে আটকাতে, কিন্তু বলরামবাবু তাকে এত জোরে ধাক্কা দিলেন যে সে একেবারে ছিটকে পড়ে গেল। দাদা! গুহার দরজাটা একটা ভারী পাথর দিয়ে ঢেকে চলে গেলেন বলরামবাবু। প্রহ্লাদ আর দময়ন্তী দুজনেই ছুটে এসে গুহার দরজাটা ধাক্কা দেওয়ার চেষ্টা করল, কিন্তু সেটা খুলল না। এখন ফাঁকা জায়গা একটাই আছে, এই গুহার ছাদ, কিন্তু সেখানে তো পৌঁছানো যাবে না। কি সাংঘাতিক ব্যাপার! আবার যে এভাবে আটকে পড়বো সেটা ভাবতে পারিনি। এখনো লড়াই বাকি আছে রে। বলরাম কাকুকে যে করেই হোক আটকাতে হবে, কিন্তু কিভাবে? এত উঁচু ছাদ তো পৌঁছাতেই পারবো না। গুহার দরজার পাথরটাও সরাতে পারলাম না। মনে হচ্ছে আর একটা ভাল্লুককে খুব দরকার। আমার না বারবার ওই সন্ন্যাসীর কথা মনে পড়ছে। কি বলেছিলেন মনে আছে তোর? আমরা চোখের সামনে যা দেখি সেটাই বিশ্বাস করি। বলরাম কাকুর সাথে আমরা এতটা রাস্তা এলাম, প্রায় অর্ধেক রাত কাটিয়ে দিলাম, তবু লোকটাকে চিনতে পারলাম না। তোর কথায় লজিক আছে, কিন্তু আমি না এখন অন্য কিছু ভাবতে পারছি না। যে করেই হোক এই গুহা থেকে আমাদের বের হতেই হবে। হঠাৎ মনে হলো গুহার দরজাটা একটু একটু করে নড়ছে। প্রহ্লাদ আর দময়ন্তী হাতে হাত ধরে দাঁড়িয়ে রইল। না জানি আবার কোন বিপদ এগিয়ে আসছে তাদের জন্য। কিন্তু গুহার মুখের পাথরটা সরতেই আর একটা চেনা গলা শোনা গেল। আরে দাদা বাবুরা, তোমরা এখনো দেখি এই জঙ্গলে ঘুরছো? সূর্যদেব তো পুড়িয়ে মারবে গো। ভূত? ভূত? তুমি এসেছো? প্রহ্লাদ আর দময়ন্তী ছুটে গেল ওর কাছে।
প্রহ্লাদ ওর কাঁধে হাত রেখে বলল, সত্যি তোমাকে পুড়িয়ে মারাই উচিত। কাল সারা রাত কোথায় ছিলে শুনি? ওই মানে কালকে একটু বেশি হয়ে গিয়েছিল, তারপর হাতির তাড়া খেয়ে কোথায় যে চলে গেলাম। সকাল হতেই আপনাদের খোঁজে এলাম। ওই আপনারা যে হোমস্টেতে ছিলেন সেখানে গিয়েও খোঁজ করলাম, কিন্তু কেউ কিছু বলতে পারলো না। তাই আর কি এলাম আবার জঙ্গলে। সারা জঙ্গল তোলপাড় করেও কিছু খুঁজে পেলাম না। তারপরে এই জলার ধারে এক সন্ন্যাসীর সাথে দেখা হলো। উনি বললেন আপনারা নাকি এখানে আছেন, কিন্তু গুহার দরজা তো বন্ধ ছিল। তো আপনারা এই ভিতরে এলেন কি করে? সে যাকে যেভাবে এসেছেন, এখন চলেন এখনই এখান থেকে চলেন, নইলে আবার সূর্য ঠাকুর পুড়িয়ে মারবেন। আরে কি মুশকিল, সন্ন্যাসীকে দেখতে পেয়েছো তুমি? আগে বলবে তো, কোথায় উনি? দময়ন্তী ছুটে গেল গুহার দরজার সামনে, কিন্তু জলার ধার ফাঁকা, কাউকে দেখা গেল না। প্রহ্লাদ এসে ওর কাঁধে হাত রাখল। ছেড়ে দে, ওকে খুঁজে পাবি না। উনি নাটকের বিবেকের মতোই হঠাৎ আবির্ভূত হন। আচ্ছা ভূত, বলরাম কাকুকে দেখেছো কোথাও? আপনাদের সেই আঙ্কেল, উনি আবার কোথায় গেলেন? হাই রে, আবার ওকেও খুঁজতে হবে নাকি? ওকে খোঁজাটা খুব দরকারি ভূত। ওকে খুঁজে না পেলে অনেক বড় বিপদ হয়ে যাবে। ভূত কি বুঝলো কে জানে, তবে জোরে জোরে ঘাড় নেড়ে হ্যাঁ বলল। আমাদের গুহার মধ্যে আটকে রেখে চলে গেছে অনেকক্ষণ তো হলো। এর মধ্যে চোখে এই আলোটা প্রথম পড়ল। প্রহ্লাদের হাত ধরে সে চেঁচিয়ে উঠল, ওই দেখ! প্রহ্লাদ আর ভূত দুজনেই সোনালি আভাটা দেখতে পেল। ভূত মুখ কাঁচুমাচু করে বলল, কিন্তু ওদিকটা যে আরো ঘন জঙ্গল, ওদিকে কখনো যাইনি আমরা। কিন্তু আমাদেরকে যেতেই হবে ভূত। তিনজনেই ছুটে গেল জঙ্গলের দিকে। সোনালি আভাটা এখনো দেখা যাচ্ছে। দময়ন্তী ছুটতে ছুটতেই বলল, একটা ব্যাপার লক্ষ্য করেছিস? ওই সোনালি আভাটা এক জায়গাতেই দাঁড়িয়ে আছে, নড়ছে না। তার মানে কি বলতো? বলরাম কাকু কি গাছের তলায় বসে আছেন? হতে পারে, কিন্তু এখানে দাঁড়িয়েই এখন কি করব বল? বসে থাকলেই ভালো তো। সোনালি আলোটা ক্রমশ কাছে আসছে। এদিকে একটা হিস হিস আওয়াজ শোনা যাচ্ছে। ভূত ওদের হাত চেপে ধরল। সাবধান বাবুরা, আশেপাশে কোথাও অজগর আছে বটে। ভূতর কথা একেবারে অক্ষরে অক্ষরে মিলে গেল। ওরা ওই আলো লক্ষ্য করে এসে দেখে একটা বিশাল বড় রক পাইথন বলরামবাবুকে শাল গাছের সঙ্গে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলেছে। লোকটার বুকের কাছে কর্ণের কবচটা। ভয়ে লোকটার মুখ পুরো সাদা হয়ে গেছে। প্রহ্লাদদের দেখে তার মুখে যেন আলতো হাসির রেখা ফুটে উঠল। তোমরা এসে গেছো? খুব ভালো হয়েছে। আমি ভুল করেছিলাম, খুব ভুল করেছিলাম। আমাকে ক্ষমা করে দাও আমাকে, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আমি কথা দিচ্ছি এই কর্ণের কবচ আমি কোথাও নিয়ে যাব না, এইখানেই থাকবে। তোমরা যেখানে রাখবে সেখানেই থাকবে। শুধু আমাকে এই সাপটার হাত থেকে বাঁচাও, প্লিজ বাঁচাও আমাকে ক্ষমা করে দাও, আমাকে বাঁচাও। প্রহ্লাদ একটু একটু করে সামনের দিকে এগোচ্ছে। দময়ন্তী ওর হাত চেপে ধরে বলল, কি করছিস দাদা? ওকে বাঁচালে কি ওই কর্ণের কবচ ফেরত দেবে ভেবেছিস? না, তবে লোকটাকে এভাবে মরতে দিতেও তো পারি না। তা তুই ওই অজগরটার সাথে যুদ্ধ করবি নাকি? পারবি? কিন্তু কিছু তো একটা করতেই হবে। বলরামবাবু শাল গাছের সাথে সেঁটে থাকা অবস্থাতেই কোঁকিয়ে উঠলেন। প্লিজ আমাকে বাঁচাও তোমরা, খুব ভুল হয়ে গেছে আমার, খুব ভুল হয়ে গেছে। ওকে প্লিজ আমাকে বাঁচাও। আপনি দাঁড়ান, আমি দেখছি।
লোকটা দৌড়ে গিয়ে একটা গাছের ডালের মধ্যে কিছু লতা পাতা বেঁধে মশাল বানালো। তারপর কয়েকটা পাথর ঠোকাঠুকি করে আগুন জ্বাললো। তারপর মশালটা নিয়ে গিয়ে অজগরের গায়ে দুবার খোঁচা দিতেই সেটা হিসহিস করে উঠল। বলরামবাবু ভয়ে চোখ বন্ধ করে আছেন। সাপটা ওই মশালের খোঁচা খেয়ে একটু একটু করে গাছের ওপরে উঠতে লাগলো। সামান্য বাঁধন আলগা হতেই বলরামবাবু যেন হাঁপ ছেড়ে বাঁচলেন। কোনো মতে গাছের সামনে থেকে সরে পালিয়ে এলেন তিনি। প্রহ্লাদ বলল, বলরাম কাকু, কবচটা দিন, যেখানকার জিনিস সেখানে রেখে আসি। বলরামবাবুর সারা শরীর কাঁপছে। সেই অবস্থাতেই তিনি বললেন, না 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 না, সেটা সম্ভব নয়, সেটা সম্ভব নয়। এই কবচটা আমাকে কলির কাছে দিয়ে আসতেই হবে, না হলে আমি আর বাঁচবো না, আমাকে শেষ করে দেবে। কলির কথা না শুনলে কলি তাকে শেষ করে দেয়। কলি ভগবান নয়, কলি শয়তান। শয়তানের কাছে ব্যর্থতার একটাই শাস্তি, মৃত্যু। বলরাম কাকু, এরকমটা করবেন না। এটা একটা ভীষণ মূল্যবান জিনিস। আপনি একজন এত বড় স্কলার, আপনি জানেন না এই কবচ যদি অন্য কোনো অসৎ মানুষের হাতে পড়ে তাহলে ঠিক কি হবে? জানি এই কবচ অমৃত দিয়ে তৈরি। এই কবচ যে পড়বে সে অমর হয়ে যাবে, কেউ মারতে পারবে না তাকে, কেউ না। সবটা এতক্ষণ ধরে আমাকে বেঁধে রেখেছিল গাছের সাথে, কিন্তু মারতে পারিনি। এই কবচ থাকলে কেউ মারা যাবে না। তাও আপনি এই কবচ দিয়ে দেবেন কলিকে? হ্যাঁ, আমাকে দিতেই হবে, না হলে আমি বাঁচবো না। আমাকে দিতেই হবে। বলেই বলরামবাবু কবচটা নিয়ে ছুটতে লাগলেন জঙ্গলের মধ্যে দিয়ে। পেছন পেছন প্রহ্লাদ, দময়ন্তী আর ভূতও ছুটছে। কবচটা বাঁচানোর আর বোধহয় কোনো রাস্তা নেই। এদিকে আবার সন্ধে হয়ে আসছে, সূর্য হেলে পড়ছে পশ্চিম আকাশে। জঙ্গল শেষ হয়ে আবার কিছুটা ফাঁকা জায়গা। পশ্চিম দিকে তাকালেই সোজাসুজি সূর্যটাকে দেখা যাচ্ছে। বলরামবাবু কর্ণের কবচটা নিয়ে ছুটছিলেন। ঠিক এই সময় সূর্যের আলো এসে লাগলো কবচের গায়ে। তারপর কি যে হলো, কবচের সোনালি আভা আর সূর্যের আলো একসাথে মিলতেই একেবারে আগুন জ্বলে উঠল। বলরামবাবু শেষ মুহূর্তে হাত থেকে কবচটা ফেলে দিয়ে চিৎকার করে উঠলেন। কিন্তু ততক্ষণে তাঁর জামা কাপড়ে আগুন ধরে গেছে। প্রহ্লাদ আর ভূত ছুটে এসে বাঁচাবার চেষ্টা করল বলরামবাবুকে, কিন্তু কোনো লাভ হলো না। শেষ পর্যন্ত ভূতর কথাই ঠিক হলো। সূর্যদেব পুড়িয়ে মারলেন বলরামবাবুকে। হঠাৎ একটা অট্ট হাসি শোনা গেল। মনে হচ্ছে হাসিটা যেন পাহাড়ে জঙ্গলে ধাক্কা খেতে খেতে তাদের কাছে এলো। প্রহ্লাদ, দময়ন্তী অবাক হয়ে দেখল একজন সাধু বাবা। গতকালের গুহায় যে সাধু বাবাকে তারা দেখেছিল, ইনি কি তিনি? বোধহয় তাই হবে। কে দেখা হলো? কর্ণের কবচ? গলার স্বরটা যেন শরীরের ভেতর পর্যন্ত নাড়িয়ে দেয়। প্রহ্লাদ আর দময়ন্তী ঠিক ওই সময় কোনো কথা বলে উঠতে পারল না। যা দেখল, যা দেখছে, সব যেন তাদের কেমন একটা স্থবির বানিয়ে দিয়েছে। ভূত নিজেকে সামলাতে না পেরে মাটিতে শুয়ে একেবারে সাষ্টাঙ্গে প্রণাম করল। আর সেই যে শুলো, আর তাকে ওঠানো গেল না। সাধু বাবা স্মিত হেসে বললেন, যে জিনিস যার জন্য রাখা আছে সেটা উচিত সময় তার কাছে ঠিক পৌঁছে যাবে। এর জন্য তোমাদের চিন্তা করতে হবে না। তবে তোমরা যদি সেসব অস্ত্র দেখতে চাও তবে দেখতে পারো। তোমাদের মধ্যে সাহস আছে, বুদ্ধি আছে,
আর সব থেকে বড় কথা, সততা আছে। কলির হাত সেই সব অস্ত্রের কাছে কোনো দিন পৌঁছতে পারবে না। তবে হ্যাঁ, মূর্খের মতো সে আবার চেষ্টা করবে অন্য কোনো অস্ত্র দখল করার, অন্য কোনো উপায়। প্রহ্লাদের কথা আটকে যাচ্ছে, তবু অনেক কষ্টে সে বলল, আরো আরো অস্ত্র আছে? আছে আছে, অন্য কোথাও আছে। আমারই মতো কেউ হয়তো সেখানেও আছে, ঠিক সময় জানতে পারবে। সাধু বাবা, আপনি ধন্য, আপনি ধন্য। হঠাৎ ভূতর গলা শুনে আর প্রণামের ঘটা দেখে কয়েক মুহূর্তের জন্য চোখটা সরে গিয়েছিল ওদের, কিন্তু তার মধ্যেই ওই সাধু বাবা কোথায় চলে গেলেন কেউ বুঝতেই পারল না। আরও একবার ওই জলার ধারের পাহাড়টা খুঁজে বের করা মুশকিল ছিল, কিন্তু ভূতর কল্যাণে খুব একটা বেগ পেতে হলো না। একটা রাত অনেক কষ্টে তিনজনে মিলে লুকিয়ে রেখেছিল কবচটাকে। এক গাদা জামা কাপড়, চাদর সবকিছু চাপা দিয়েও কবচের আভাকে ঢাকা যাচ্ছিল না। প্রহ্লাদ হাসতে হাসতে বলল, এর থেকেই প্রমাণিত এই জিনিস আমাদের জন্য নয়। একটা রাত অবধি এটাকে সামনে রাখতে পারছি না আমরা। হ্যাঁ, তাই কাল সকাল হলেই যেখানকার জিনিস সেখানেই রেখে আসতে হবে। পরদিন ওই গুহায় ফিরে এসে মাটিতে হাঁ হয়ে থাকা গর্তের মধ্যে কবচটা রেখে যেন শান্তি পেল তারা। গুহার গা থেকে পাথরগুলো খুলে দিতেই আপনা আপনি বন্ধ হয়ে গেল গর্তটা। কর্ণের কবচ আবার অপেক্ষা করতে লাগলো তার নতুন মালিকের জন্য। প্রহ্লাদ ভূতর কাঁধ ধরে বলল, কি মনে আছে তো? আমরা ছাড়া একমাত্র তুমিই শুধু জানলে যে কোথায় আছে কর্ণের কবচ। কাউকে বললে কিন্তু। ওরে বাবা, না না, সূর্যদেব পুড়িয়ে মারবে।